গল্পের নাম প্রেমের সমর। কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের ষষ্ঠ পর্ব। সন্ধ্যার একটু পরের সময়টা তখন। স্বচ্ছ চায়ের টং দোকানটায় বসা। পাশাপাশি এসে বসেছে ততক্ষণে রোহানও। একটা আদা চায়ের জন্য দোকানদারকে বলেই স্বচ্ছকে রাগিয়ে দিতে ইচ্ছে করেই বলে, ডিভোর্সের অ্যাপ্লাইটা সুহা আমার জন্যই করেছিল বড় ভাই। আপনি বোধহয় জানেন না আমাদের বিয়েটা হয়ে যাওয়ার কতটা পসিবিলিটি ছিল। শুধু মাঝখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েই তালপাক পাকিয়ে দিয়েছে। স্বচ্ছর গা জ্বালা করে রোহানের সেধে এসে বলা কথাটা শুনে। রোহানের কথা বলার ভঙ্গিটা দেখে ইচ্ছে হয় এক ঘুষিতে চোয়াল ভেঙে দিতে। স্বচ্ছ দাঁতে দাঁত চাপে এক হাত দিয়ে রোহানের পিঠে চাপড় মেরে কাঁধে হাত রাখে, যেন অনেক কালের সুসম্পর্ক তাদের। তারপর ক্রুর হেসে বলে, গ্রেট জব ছোট ভাই। তো তারপর বল, টং দোকানে বসে হ্যাংলার মতো অন্যের বউ দেখার জন্য তাকিয়েছিলি কেন? তাকাবি আর চোখ উপড়ে নিব এরপর তাকালে। রোহান এই পর্যায়ে হাসে। উত্তরে বলে, বড় ভাই দেখি খুবই ইনসিকিউর ফিল করছেন বউ নিয়ে। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে শুধায়, তোর মতো গোর্দবের কথাতে ইনসিকিউর ফিল করব? আমি জানি আমার বউ আমায় ভালোবাসে। তোর 2 মিনিটের কথাতে আমি রেগে গিয়ে বউ ছেড়ে দিব তা ভাবাটা বোকামো। কথাটা বলেই পরমুহূর্তে আবার কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতেই ভ্রু উঁচিয়ে বলে উঠে, তোর পরিবার কাল সুহাদের বাড়ি গিয়েছিল না? কি ছ্যাঁচড়া রে তুই! সাথে তোর পরিবারটাও। আমি তো ভাবতেই পারি না ছোট চাচির বোনটা এমন এক ছ্যাঁচড়া ছেলের জন্ম দিয়েছে। রোহান যেন এতক্ষণে গিয়ে খুবই অসন্তুষ্ট হল। উত্তরে বলে, আম্মা তুলে কথা বলবেন না ভাই, কষ্ট লাগে। স্বচ্ছ খোঁচা দিয়ে শুধায়, নিজেকে সেভাবে বানিয়েছিস কেন শুনি? রোহান ততক্ষণে মুখ ভার করে উত্তর করে, কিভাবে বানিয়েছি? সত্যিই তো বলছি। আপনি তো সোহাকে ভালোবাসেন না অতটা, ভালোও রাখতে পারবেন না আমার মতো করে। শুনেছি আপনাদের বিয়েটাও খেলনা বিয়ে ছিল। তাহলে শুধু জেদের টানে এমনটা করছেন কেন বলুন? দিয়ে দিন না সুহাকে আমায়। স্বচ্ছর এই পর্যায়ে পুরো শরীর টকবক করে রাগে। হাত নিষ্পিস করে। ইচ্ছে করে রোহানের মুখশ্রীটা কয়েকটা থাপ্পড় দিয়ে এবড়োথবড়ো করে দিক। স্বচ্ছ রোহানের কলার চেপে ধরে এই পর্যায়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে, শুধুমাত্র চাচির দিকে তাকিয়ে তোকে আবার কেলাতে পারছি না, নয়তো এখনই তোর হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো করতাম। একজন হাজবেন্ডের কাছে তার বউকে চাইছিস? তোর সাহস কত নির্লজ্জ! রোহান হালকা হেসে ততক্ষণে শুধায়, ভালোবাসা লজ্জা মানে না বড় ভাই। স্বচ্ছ হাসে। রোহানের কলার ছেড়ে বুঝানোর ন্যায় সুন্দর করে বলে, ভুল ভালোবাসা বেশেও লাভ নেই জানিস তো। তোর ক্ষেত্রেও লাভ দেখছি না। তুই বরং হাল ছেড়ে দে। সন্ধ্যার একটু পরই এসেছে স্বচ্ছ। লোক আনিয়ে বেলকনির মাপজোক করেছে কিছুটা সময়। উদ্দেশ্য বেলকনিতে থাইগ্লাস লাগানো। চারদিকে যেভাবে শকুনের উপদ্রব দেখা দিচ্ছে বউ যদি ফসকে যায়। স্বচ্ছ লোকগুলোকে সবকিছু বলাবলি করে বুঝিয়ে দেওয়ার পর যখন লোকগুলোকে চলে গেল তখনই আলো নিভিয়ে দিল, বিছানায় শুয়ে চোখ বুজে রইল। মাথাটা ধরেছে সামান্য। অন্য সময় হলে হয়তো সুহাকে জ্বালাতন করার উদ্দেশ্যে সে মাথায় হাত বুলিয়ে দিতে বলত, মাথাটা টিপে দিতে বলত। কিন্তু এখন বিপরীত। বরং স্বচ্ছ এখন সুহাকে এড়িয়ে এড়িয়েই চলার চেষ্টা চালাচ্ছে। মাঝে মাঝে আবার খোঁচা দিয়ে কোথাও শোনাচ্ছে। তবুও বেশিরভাগ সময় সে সুহাকে এড়িয়েই চলছে বলতে গেলে। স্বচ্ছ শ্বাস ফেলে। মাথা চিরচির করলেও সুহাকে একটা ডাক পর্যন্ত দিল না সে। সুহাও তখন সিয়ার সাথে গল্পগুজব করছিল বাইরে। স্বচ্ছর হুট করে ঝালানো কমিয়ে দেওয়াটা যেন তার সহ্য হচ্ছে। হুট করে কথা কম বলাটাও অপছন্দনীয় ঠেকেছে। আর অবহেলা কিংবা এড়িয়ে চলাটা তো বুকে সরাসরি আঘাত করে তার। এই একটা মাস কত পাগলামো দেখালো ছেলেটা, কতটা জ্বালাতন করল। ইচ্ছে করেই তাকে রাগাত। সুহার এখন মন খারাপ হয় এসব ভেবে। কান্না পায় কেমন জানি যখন স্বচ্ছর এড়িয়ে চলাটা দেখে। সুহা দীর্ঘশ্বাস ফেলে। রুমে এসে বাতি নিভিয়ে স্বচ্ছকে শুয়ে থাকতে দেখে চুপ থাকে সুহা। মনে প্রশ্ন জাগে, হঠাৎ কি হল? এতটা নীরব পরিবেশ। স্বচ্ছই বা এত তাড়াতাড়ি না খেয়ে ঘুমিয়ে গেল। সুহা ধীর পায়ে পা বাড়ায় যাতে স্বচ্ছ ঘুমালেও ঘুম না ভাঙে। এগিয়ে গিয়ে বিছানার এক কেনে বসেই সর্বপ্রথম হাত রাখে স্বচ্ছর কপালে। তাপমাত্রা বুঝার চেষ্টা চালায়। জ্বর এলো না তো? না। শরীরের তাপমাত্রাটুকু তো স্বাভাবিকই আছে। তাহলে মাথা ব্যথা করছে কি? সুহা হাত এগিয়ে এবারে স্বচ্ছর চুল ছুঁয়ে দেখে।
মাথায় হাত বুলাতে লাগে। এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে অন্য হাতে স্বচ্ছর মুখে রাখতেই চোখ বুজে থাকা স্বচ্ছ বলে উঠে, তুমি আমার কাছে সত্যিই ভালো থাকবে না সুহাসিনী? সত্যিই কি আমি তোমায় ভালো রাখতে পারব না? সুহা ফিটফিট করে তাকায় এবারে। গালে রাখা হাতটা মুহূর্তেই সরিয়ে নেয় সে। স্বচ্ছর বলা কথাগুলো কেমন যেন শোনায়, যেন স্বচ্ছের কণ্ঠে সহস্র বিষাদের উপস্থিতি। সুহা ছোট শ্বাস টানে এবারে। স্বচ্ছর চুলে হাত বুলিয়ে দিতে দিতে উত্তর দেয়। আলো নিভিয়ে চোখ বুঝে শুয়ে থেকে কি এসবই ভাবছিলেন? স্বচ্ছ তখনও চোখ বুঝে আছে। গম্ভীর স্বরে বলে, যেটা বলেছি তার উত্তর দাও। তোমাকে আমার চাইতেও অন্য কেউ আরো বেশি ভালো রাখতে পারবে। ওই রোহান পারবে। কি হলো বলো? সুহা হাসে এবারে। মৃদু হাসি, স্বচ্ছর মাথায় গতিশীল হাতটা স্থির করে উত্তর দেয়। অন্য কেউ তো চাইলে আপনার চাইতেও শত সহস্রগুণ ভালো রাখতে পারবে স্বচ্ছ। কিন্তু সে শত সহস্র গুণ ভালো রাখলেও আমি ভালো থাকব কিনা তা হলো প্রশ্ন। বুঝলেন? স্বচ্ছ তখন বোকার মতো চোখ মেলে তাকায়। শুধায়, ভালো রাখলে ভালো থাকবেনই বা কেন? কারণ মানুষ যার সাথে ভালো থাকতে চায় তাকে না পেলে অন্য কারোর সাথে মন থেকে ভালো থাকতে পারে না। পারলেও হয়তো পরবর্তীতে মানিয়ে নিতে নিতে ভালো থাকতে হয়। স্বচ্ছ মুহূর্তেই ফের প্রশ্ন ছুড়ে, তুমি কি আমার সঙ্গে ভালো থাকতে চাও না সুহাসিনী? সুহা উত্তর দেয় না। যদি সে বলেও থাকতে চায় তবু এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ কি তা বিশ্রাম করবে? সুহা নীরব দৃষ্টিতে চেয়ে থাকে কিছুটা ক্ষণ। উত্তর দেয় না। কারণ তার ভাবনা মতে স্বচ্ছ হয়তো তাকে সেদিনকার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করে। হয়তো ভাবে সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। না হলে সেদিন ওভাবে জিজ্ঞেস করত তাকে। অথচ সুহা তো এই স্বচ্ছ নামক মানুষটার এইটুকু ক্ষতির কোথাও ভাবতে পারে। এইটুকু খারাপ হোকও চায় না। সুহা কিভাবে বুঝাবে তা? সুহার মন খারাপ হয় স্বচ্ছ তাকে এমনটা ভাবে ভেবে। তাই তো প্রসঙ্গ পাল্টিয়ে উত্তর করল, মাথা ব্যথা করছে আপনার? তাহলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমান। স্বচ্ছ শুধায়, এড়িয়ে যাচ্ছ তুমি? সুহা ক্লান্ত চাহনিতে তাকায়। একটু হেসে বলে, কারণ আপনার খুঁজতে থাকা সেই প্রশ্নের উত্তরটা না পাওয়া অবধি আপনি আমাকে দোষীই ভাববেন স্বচ্ছ। অ্যাক্সিডেন্টের পেছনের মানুষটা আমিই ভাববেন। এদিকে আমার কাছেও তো কোনো উপযুক্ত প্রমাণ নেই বলুন। আপাতত আপনার চোখে আমি এক প্রকার খুনি হিসেবেই আছি, তাই না? আর সে খুনি আপনার সাথে ভালো থাকতে চায় এটা শুনলে আপনি হাসতেন, ভাবতেন আমি অভিনয় করছি। তাই এড়িয়ে গেলাম। কারণ সত্যিটা বললেও আপনি পাত্তা দিবেন না। স্বচ্ছ মুহূর্তেই শুধায়, তোমায় অবিশ্বাস করিনি আমি। তোমায় খুনিও ভাবিনি সুহাসিনী। ট্রাস্ট মি। সুহা হাসে। এই পর্যায়ে কণ্ঠ রোধ হয়ে আসে। কান্না পায়। নিজেকে বিনা দোষে অভিযুক্ত হিসেবে দেখছে সে। স্বচ্ছ বিনা কারণেই তাকে অভিযুক্ত করর এড়িয়ে যাচ্ছে কি নিদারুণ ভাবে। তাহলে এই 1 মাস এতটা ভালোবাসা দেখানোরই কি দরকার ছিল? কি প্রয়োজন ছিল? সুহা কান্না আটকানো স্বরে উত্তর দেয়, কিন্তু আপনার কাজকর্ম বুঝাচ্ছে যে আপনি আমায় অবিশ্বাসী করছেন স্বচ্ছ। সত্যিটা বলবো, আমি আপনাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না স্বচ্ছ। আমি মারার হলে আপনাকে সরাসরিই মারতাম। আমার স্বভাবে অতটা বেমানি নেই যে আমি আপনাকে ওভাবে মারতে চাইব। স্বচ্ছ হাত বাড়ায় এবারে। সুহার গালের পাশে এক হাত রেখে বলে, তোমায় তো এই জন্য দোষারোপ করিনি সুহাসিনী। আমি জানি তুমি আমায় মারার কথা ভাবতে পারো না। আমি জানি তুমি আমার ক্ষতি করবে না সুহাসিনী। সুহার এই পর্যায়ে সত্যিই কান্না পেল যেন। চোখ টলমল করে। সুহা নিজেকে এতটা ভঙ্গুর হিসেবে বোধহয় কখনোই কল্পনা করেনি। কখনোই এভাবে কারোর সামনে কেঁদে ফেলা মেয়ে হিসেবে ভাবেনি সে। তবুও কেঁদে দিল। চোখ গড়িয়ে পানি পড়ল। নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপনের জন্যই বলল, আমি আমি সত্যিই আপনার ক্ষতি করতে চাই না স্বচ্ছ। কখনোই চাই না। সেখানে আপনাকে মেরে ফেলার কথাটা ভাবা তো আমার জন্য দুঃসাধ্যময় কাজ। আমি যা করিনি তার জন্য আমি শাস্তি পাচ্ছি, তবুও কেন আমায় শাস্তি পেতে হবে বলুন? তোমায় শাস্তি দেওয়ার কথা ভাবতে পারি না আমি সুহাসিনী। তুমি তো প্রাণ হও আমার। সুহা এই পর্যায়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। উঠে যেতে নিতেই স্বচ্ছ সুহা উঠতে দিল না। উল্টে সুহার কোলে মাথা রাখে এগিয়ে। সুহার হাতটা মাথায় রেখে শুধায়, হাত বুলিয়ে দাও। তোমার কান্না সুন্দর বোধ হচ্ছে না সুহাসিনী। সুহা অন্য পাশ ফিরে কান্না থামাতে চায়, চোখ মুছে বলে, আমি এতটা অবহেলা বোধহয় নিতে পারছি না।
সত্যিই পারছি না। স্বচ্ছ চোখ বুঝে দুই হাতে সুহার কোমর আঁকড়ে ধরে মাথা রাখে সুহার কোল ঘেঁষে বলে, তোমায় অবহেলা করার সাধ্য নেই আমার। সুহা আচমকায় বলে, আমার সাথে কি গেম খেলছেন? আবারও ভালোবাসার জালে ফাঁসিয়ে চ্যালেঞ্জে বিজয়ী হয়ে পালিয়ে যাবেন, রাইট? 1 মাস নিশ্চয় আমাকে আপনার প্রতি দুর্বল করার চেষ্টা চালিয়েছেন, তাই না? স্বচ্ছ এবারে হাসে, বলে, তুমিও তো বিশ্বাস করছো না আমায়, কারণ আপনি আমার উপস্থিতি পছন্দ করেন না। স্বচ্ছ এড়িয়ে যান আমায়। স্বচ্ছ হাসে, সুধায়, তুমি আজকাল ধরা দিয়ে দিচ্ছ, ছোঁয়ার অধিকার দিচ্ছ নিজ থেকেই, আশপাশে থাকছ। এড়িয়ে না গেলে তো বিপদ আমারই বড়। সুহা এই পর্যায়ে টানটান গলায় শুধায়, দূরে থাকলেই খুশি। উত্তর আসে, তুমি তো দূরেই থাকতে চাইলে সবটা সময়, তাই সুযোগ দিলাম আপাতত, পরবর্তীতে ছাড় দিব না আর। সুহাসিনী। সুহা চুপ থাকে। স্বচ্ছ ততক্ষণে সুহা হাতটা মাথায় চেপে রেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, মাথায় হাত বুলাও, বড্ড যন্ত্রণা। আবিরদের বাসা থেকে হুট করেই ছুটিদের বাসায় বিয়ের প্রস্তাব আসল। বিয়েটা ঠিক করে রেখে ছেলে দেশে ফিরলেই বিয়েটা সম্পন্ন করবে এমনটাই প্রস্তাব রাখা হলো। ছুটির বাবা মা দুইজনেই এই প্রস্তাবে খুশি হলেন। জানেন তারা যে তাদের বোকা মেয়েটি কবে থেকেই এই আবির ছেলেটাকে মন দিয়ে বসে আছে, এতকাল যে এত বিয়ের প্রস্তাব কিংবা পাত্রপক্ষকে উপেক্ষা করে এসেছে, তাও যে কেবলই এই আবির ছেলেটার জন্য, তা তাদের জানা কথা। তাই তো আবিরদের বাসা থেকে বিয়ের প্রস্তাব পেয়ে খুশি হয় দুইজনে। খুশি না হওয়ার ও তো কারণ নেই। ছেলে ভালো, ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ, স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে, পাশাপাশি আয়ও করছে, সুন্দর ফিউচার, তার উপর পাশাপাশি বাসা। মেয়ে যদি দেশে থাকে তো তাদের কতটা সুবিধা হবে। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মেয়েকে চোখে চোখে দেখতে পারবেন। ছুটির বাবা মা সবটা বুঝে শুনে এক লাফে রাজি হতে গিয়েও শুধুমাত্র মেয়ের মতো নেওয়ার জন্যই উনারা কিছু জানালেন না শেষমেশ। অবশেষে ছুটির বাবা তোফায়েল আহমেদ যখন বাড়ি ফিরলেন তখন আস্তে ধীরেই ছুটিকে সবটা খুলে বললেন। ভাবলেন তার মেয়ে খুশিতে এক লাফ মেরে জানাবে যে সে রাজি। অথচ ঘটল ভিন্নটাই। তোফায়েল আহমেদের আশায় এক বালতি জল ঢেলে দিয়েই ছুটি জানায় সে আবির ভাইক পছন্দ করে না। আবিরকে সে বিয়েও করতে চায় না। আকস্মিক এই উত্তরটার পরেও ছুটির মা খুব বুঝাল ছুটিকে, কিন্তু বিশেষ লাভ হয়নি। ছুটি নিজের সিদ্ধান্তেই স্থির থাকল। উল্টে জানালো মাসখানেকের মধ্যেই সে বিয়ে করবে, তাও অন্য ছেলেকে। বাবা মা যেন পাত্র দেখে তার জন্য। আকস্মিক ছুটির এহেন সিদ্ধান্তে তার পরিবার বিস্মিত হলেও মেনে নিল। ইনিয়ে বিনিয়ে আবিরের পরিবারকে জানালো যে ছুটি রাজি নয় বিয়েটায়। ব্যাস, এই খবরটা পৌঁছে গেল আবিরের কানেও। আবির ততক্ষণে রেগে আগুন। দুইবার বিয়ের প্রস্তাবে না করেছে ছুটি। আবির সে অপমান সহ্য করতে না পেরে হুড়মুড় করে কল দেয় ছুটিকে। অপর পাশ থেকে কল রিসিভার না হওয়াতে রাগ দ্বিগুণ হয় তার। অবশেষে শেষমেশ যখন রিসিভার হয় তখনই রাগে ধমক মেরে বলে, ভাব দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি? অবহেলা দেখাচ্ছিস? এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস? নাকি অন্য কাউকে ভালো লেগেছে? আমার প্রতি আর মন টানছে না, তাই তো? আজ শহরে রোদ উঠেছিল কড়াভাবেই। গরমে নাজেহাল অবস্থা। ব্যবসা গরমে সারাদিন ঘামে নাজেহাল অবস্থা হলেও রাতে স্বস্তি মিলেছে এক পশলা বৃষ্টির মাধ্যমে। ছুটি অবশ্য সেই বৃষ্টিতে রাতের আকাশ মাতিয়ে ভিজিয়ে এল। আজ অনেকটা দিন পর আবারও ঝুম বৃষ্টিতে গা ভেজাচ্ছে সে। আজ অনেকদিন পর আবারও বর্ষণের প্রতিটা কণা তাকে ছুঁয়ে যাচ্ছে তারই চোখে অশ্রুকণার সঙ্গে। ছুটি মনে পড়ে সর্বশেষ বৃষ্টি ভেজার মুহূর্তটুকু। আবির ভাইও ছিল সেদিন। খুব শাসিয়েছিল। সাথে নিজের পরনের ব্লেজারটাও খুলে দিয়েছিল। ছুটি তাচ্ছিল্য করেই হাসে এবার। যাকে চেয়েছিল তাকে তো পেলি না, উল্টে তার ব্লেজারটা তার কাছে থেকে গেল। ওহ, সেই দিন যে আবির ভাইকে সে দেখল, এরপর আর দেখা হলো না মানুষটাকে। এরপর আর সরাসরি দাঁড়িয়ে কথা বলা হলো না। ছুটি বৃষ্টি শেষে ভিজে চুপচুপে হয়ে যখন বাসায় ফিরল তখনই ভেজা গায়ে থাকা অবস্থাতেই দেখতে পেল ফোনে অনেকগুলো কল এসেছিল। তাও আবিরেরই। হয়তো বিয়ের প্রস্তাবের প্রত্যাখ্যানের বিষয়টা এতক্ষণে কানে গিয়েছে। নয়তো এতগুলো কল দিত। ছুটি কল রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে ধমকের সুরে কথা আসে, ভাব দেখাচ্ছিস আমার সঙ্গে ছুটি? অবহেলা দেখাচ্ছিস? এতকাল যে আমি তোকে অবহেলা করেছি তার প্রতিশোধ নিতে চাইছিস?
নাকি অন্য কাউকে ভালো লেগেছে? আমার প্রতি আর মন টানছে না, তাই তো। ছুটি এবারে হাসে। আরাম করে ভেজা গায়ে গিয়ে বেলকনিতে বসে পরপরই উত্তরে বলে, আবির ভাই, আপনাদের প্রস্তাবে না করেছি তাই গায়ে লেগেছে খুব। তবে একটা সত্যি বলি, আপনারা বন্ধুরা বোধহয় সবাই সেম সেম, তাই না? অপর পাশ থেকে আবির রেগে উত্তর করে, তুই আমার বন্ধুদের কয়জনকে চিনিস? কয়জনকে চিনে কথাটা বলছিস? ছুটি ফের হাসে। উত্তর করে, যে দুইজনকে চিনি সে দুইজনের একজনও এমন ভুল করেছিল অতীতে। সুহা প্রস্তাব নাকচ করাতে ইগোতে লেগেছিল আপনার বন্ধুর, যার কারণে সুহাকে প্রেমে ফাঁসিয়ে বিয়েটা করে প্রতিশোধ নিয়েছিল। আমার মনে হয় আপনিও বোধহয় একই কারণেই এমন রেগে আছেন এই মুহূর্তে, তাই না? আবির এই মুহূর্তে এসে রাগ থামিয়ে শান্ত হয়ে গেল। ছুটি তাকে স্বচ্ছের সঙ্গে তুলনা করছে। কেন? নিশ্চয় এমনি এমনি নয়। আবির হুট করেই আবিষ্কার এতকাল সে যে ভয়টা পেয়েছিল তাই যেন সত্যি, ছুটি সত্যিই পাল্টে যাচ্ছে। সত্যিই ছুটি দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে এসে আবিরের মনে হয় ছুটি সত্যিই তাকে আর চায় না। আবির নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়েই গম্ভীর স্বরে বলে, আমাকে তোর স্বচ্ছের মতো মনে হচ্ছে কেন ছুটি? কেন মনে হচ্ছে আমি বিয়ে নিয়েও হ্যাংলামো করছি? ছুটি এই পর্যায়ে চোখ বুঝে ফোন কানে নিয়ে একগুচ্ছ অভিযোগ ঢেলে বলে উঠে, আপনাকে তো স্বচ্ছ ভাইয়ের থেকেও জঘন্য মনে হয় আমার। অন্তত আপনার বন্ধু এমন একজন মেয়ের অনুভূতি নিয়ে খেলেছিল যে মেয়েটার তখনও উনার প্রতি অনুভূতি জন্মায়নি। শুধু প্রস্তাবটাই নাকচ করেছিল মেয়েটা। বিনিময়ে উনি মেয়েটার মনে তার জন্য অনুভূতি জন্ম দিয়ে প্রতিশোধ নিয়েছিল কেবল। আর আপনি, যে মেয়েটা আপনার প্রতি এতটা অনুভূতিপ্রবণ, এতটা সময় যাবৎ আপনার প্রতি দুর্বল, আপনি নিজেও জানেন সে কতটা পাগল ছিল আপনার জন্য। আর আপনি স্বার্থ পূরণের জন্য তার অনুভূতিটাকেই ব্যবহার করেছেন। খুব জঘন্য নয় বলুন? আবির বিস্ময় নিয়ে তাকায় এইবারে। সে ব্যবহার করেছে, সত্যিই ব্যবহার করেছে। কিন্তু সত্যিটা তো হলো সে ব্যবহার করেনি। উল্টে অনেক আগ থেকেই সে ছুটিকে ভালোবেসেছিল, শুধু প্রকাশ করেনি। সাদাত যখন ছুটির অনুভূতিটাকে ব্যবহার করতে বলেছিল তখনও তো সে এসবে রাজি হয়নি। তাহলে ছুটি এই কথাটা কেন বলল তাকে? আবির মুহূর্তেই শুধাল, আমি ব্যবহার করেছি তোর অনুভূতিকে। ছুটি কঠিন স্বরে উত্তর করে, জানি না, নিজেকে প্রশ্ন করুন। আবিরের এই মুহূর্তে অসহায় লাগে। কোথাও যে ছুটি তাকে ভুল বুঝছে তা তো সে বুঝতে পারছে, কিন্তু কোনো বিষয়ে সে তো এমন কিছু করেনি। আবির দীর্ঘশ্বাস ফেলে বুঝানোর ন্যায় বলে, আমি তোর অনুভূতিকে ব্যবহার করিনি ছুটি। বরং যখন তোর অনুভূতি ব্যবহারের জন্য সাদাফ আমায় বলেছিল তখন আমি তার বিরুদ্ধেই বলেছিলাম। তুই আসলেই একটা গোর্দব ছুটি। আজেবাজে কিছু ভেবে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিবি না। আমি খুব জেদি আবির ভাই। শুধু আপনার ক্ষেত্রেই আমি বোকা ছিলাম। মনে হতো না আমার মতো নরম মনের সহজ সরল মেয়ে বুঝি দুনিয়াতেই নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মাত্রাতিরিক্ত জেদিও আবির ভাই। আপনার হয়তো ধারণাও নেই আমার জেদ কতটুকু। আবির শুধায়, কতটুকু? ছুটি তাচ্ছিল্য নিয়ে হাসে। উত্তর করে, কোনো একদিন দেখতে পাবেন। তার আগে বলুন, আমায় নিয়ে উপহাস করে লাভটা কি হচ্ছে আপনার? আমি নিশ্চয় কোনোদিন আপনার ক্ষতি করিনি। আবির এই পর্যায়ে শক্ত স্বরে উত্তর করে, আমি তোকে ইগনোর করেছি বরাবর, এটা সঠিক। তবে উপহাস করিনি কখনো ছুটি। ছুটি হেসে উত্তর করে এবারে, এই যে কন্টিনিউসলি করছেন। এখনো করছেন। করছি। কিভাবে? জানেন আপনি? আবিরের মেজাজ খারাপ লাগে যেন এবারে। এই মেয়েটাকে সহজ সরল ভাবা বোধহয় ভুল ছিল তার। নয়তো এতগুলো দিন লুকিয়ে লুকিয়ে তার উপর রাগ পুষত। সরাসরি কিছু না বলে ভুল বুঝত। এভাবে বদলে যেত। আবির দাঁতে দাঁত চাপে এবারে বলে, জানি না বলেই জিজ্ঞেস করেছি। কথা ঘুরাবি না। তোর মতো ঘুরানো প্যাঁচানো কথা আমি বলি না। কাজেই তোর ঘুরানো প্যাঁচানো কথার অর্থ বুঝতে আমার কষ্ট হয়। ঘুরানো পেঁচানো তাও ঠিক আছে আবির ভাই, কিন্তু ভেতরে এক বাইরে আরেক হলে তখন কি করে মেনে নেওয়া যায় বলুন? মানে? ছুটি শ্বাস টানে। কিছুটা সময় চুপ থেকে ভেবে চিনতে হুট করে বলে, কিছু না। ভালো থাকুন, যাকে ভালোবাসেন তাকে নিয়ে সুখে থাকুন এই প্রার্থনাই করি আবির ভাই।
আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে হাসির পাত্র বানানো তো শেষ, তাই না? উপহাস তো অনেকটাই করলেন বন্ধুদের সাথে নিয়ে। এবার ছাড় দিন আমায় এসব থেকে। আর হ্যাঁ, একটাই অনুরোধ, আমার সাথে আর কখনো যোগাযোগ করবেন না। এই অনুরোধটুকু রাখবেন প্লিজ। কথাটুকু বলেই ছুটি কল রেখে দিল। বোধহয় ওপাশ থেকে আবারও কল আসবে। বোধহয় না, অবশ্যই আসবে। ছুটি তা জেনেই মুহূর্তের মধ্যে আবিরকে ব্লকলিস্টে ফেলল। যত জায়গায় যোগাযোগ করার পথ থাকে সবকিছু থেকেই সে আবিরকে ব্লক করল। পরমুহূর্তেই সিদ্ধান্ত নিল সে এই শহর থেকেও হারিয়ে যাবে। এই শহরও তো তার কাছে বিষাক্ত থেকে, প্রতিটা নিঃশ্বাস বিষাক্ত থেকে। ভোরের দিকে সুহার যখন ঘুম ভাঙল, চোখ গেল স্বচ্ছের দিকে। টের পায় স্বচ্ছের এক হাত আঁকড়ে আছে তার পিঠ, জড়িয়ে রেখেছে। স্বচ্ছের সাথে এতগুলো দিন একসাথে ঘুমালেও স্বচ্ছ কখনো তাকে এভাবে জড়িয়ে ধরেনি। জ্বালিয়েছে ঠিক, তবে সুহার রাগের কাছে হার মেনে কখনো সুহাকে জড়িয়ে ধরার সাহসী করে উঠেনি হয়তো। আর যখনই সুহা এই প্রথম সুযোগ দিল তখনই আজ এই প্রথম স্বচ্ছ তাকে জড়িয়ে ঘুমিয়েছিল। ইচ্ছে করেই জড়িয়ে রেখে ঘুমানোর সময় বলেছিল, তুমি চাইলে কাছে আসতে, তাই এতটুকু কাছে টানা যায় ভাবলাম সুহাসিনী। তুমি যদি চাও আরেকটু বেশিই কাছে টানতে পারি, তবে সেটা দ্বিতীয়বার আপনাকে আমার ঘরে আনার পর ম্যাম। সুহা ফ্যালফ্যাল করে চেয়েছিল ওই মুহূর্তে, আর সে তাকানো দেখেই স্বচ্ছ মুচকি হাসে। সুহার কপালে চুমু এঁকে বলে, একবার বিয়ের অনুষ্ঠান মিস করেছি, তাই বলে বিয়ে বিয়ে ফিল না করেই বাসর সেরে ফেলব। অতটাও অমানবিক নই সুহাসিনী, নয়তো তোমার সম্মতি পেয়ে সঙ্গে সঙ্গেই কাছে টানতাম। সুহার ওই মুহূর্তে কান মুখ গরম হয়ে এল যেন। ছি, স্বচ্ছ কি বুঝাল? সে বাসর করতে মরিয়া হয়ে আছে নাকি? নাকি সে স্বচ্ছকে বলেছে এমন কিছু? ছি, স্বচ্ছ এটা বলতে পারল? সুহার রাগ হয়। রেগে কিছু বলতে যেতেই স্বচ্ছ হাসে। ফের বলে, এভাবে রেগে তাকিয়ে পাগল করে দাও সুহাসিনী। বারবার মাথার ভেতর তোমার রাগকে লজ্জায় পরিণত করার কৌশল আনতে বাধ্য করো। যাই হোক, তোমার হারামি দাদাজানকে রাজি করিয়েই বাসরটা সেরে ফেলব সুহাসিনী। আমি খুবই অপেক্ষা করে আছি। সুহা মুহূর্তেই নাক মুখ কুচকাল। অর বলল, ছি। স্বচ্ছ এই পর্যায়ে চাপা হেসেছিল এবং বলে, কার যেন খুব অভিযোগ আমি তাকে এড়িয়ে যাই বলে। দূরে দূরে রাখছি বলি। কে যেন এটাকে শাস্তি হিসেবে নিয়ে কান্না করছিল। তাছাড়া কে যেন হসপিটালে চুমুর শোধবোধ করতে বলেছিল আমায়। তো করতে হবে না চুমুর শোধবোধ, আর ভালোবাসার শোধবোধ কি বলো? সোহা এরপর আর উত্তর করেনি যেন। চোখ মুখ খচে চোখ বন্ধ করেছিল। না হয় এই ছেলে আর কি যে বকবক করবে জানা নেই। সোহা কালো রাতের কথাগুলো ভেবেই শুকনো ঢোক গিলে তাকায় স্বচ্ছর দিকে। তখনও চোখ বুঝে আছে স্বচ্ছ। তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে ঠেকেছে স্বচ্ছর গলায়, মুখে। সোহা এক হাতে চুলগুলো স্বচ্ছের মুখচোখ থেকে সরানোর চেষ্টা চালায়। অথচ পরমুহূর্তেই মনে হয় এই দৃশ্যটি তার দেখা অন্যতম সুন্দর একটি দৃশ্য। চোখ বুঝে আছে ছেলেটা। সোহা নড়চড় করতে গিয়েও করে না, চুল সরাতে গিয়েও সরায় না। চুপচাপ ঘুম ঘুম চোখে দেখতে থাকে স্বচ্ছকে। মুখে আলতো খোঁচা খোঁচা দাড়ি যেন আরও সুন্দর বোধ হয়। মুহূর্তেই তার বোধ হয় এই ছেলেটা সত্যিই সুন্দর। সত্যিই এই ছেলেটা সুদর্শন। সোহা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে সুদর্শন পুরুষটার দিকে। হাত বাড়ায় আলতো করে। স্বচ্ছর কপালে আসা চুলে হাত রেখে আলতো করে সরিয়ে দেয় তা। পরমুহূর্তেই হাত রাখে স্বচ্ছে খোঁচা খোঁচা দাড়িতে। হাত বুলিয়ে নিয়ে পরক্ষণে ছুঁয়ে দেয় স্বচ্ছ পুরু ঠোঁট, নাকের ডগা এবং গাল। অবশেষে গলার কাছটায় হাত নিতেই চোখে পড়ে গলায় উঁচু হওয়া জায়গাটা। অ্যাডমস অ্যাপল। সোহা যেন কেমন করেই চেয়ে থাকে। হাত এগিয়ে ছুঁয়ে দিয়েও যেন শান্তি মেলে না। সোহা ছোটশ্বাস ফেলে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকতেই স্বচ্ছের ঠোঁট বেঁকে উঠে এবারে। চোখ বুজে রেখেই ঘুম ঘুম স্বরে শুধায় এবারে, চাইলে তো দু একটা মর্নিং চুমুও দেওয়া যেত সুহাসিনী। শুধু শুধু এতক্ষণ মুখ, ঠোঁট, দাড়িতে হাত বুলিয়ে অ্যাডামস অ্যাপলে গিয়ে পড়ে আছো। কাহিনী কি? সোহার কাছে স্বচ্ছর ঘুম ঘুম কণ্ঠটা দারুণ শোনায় মুহূর্তেই। পরমুহূর্তেই কথার অর্থ বুঝে ভ্যাবাচ্যাকা খাওয়া দৃষ্টিতে চেয়ে থাকে। তার মানে এতটা সময় স্বচ্ছ বুঝতে পারছিল সব। জেনে বুঝেই চুপচাপ শুয়েছিল। আস্ত ধূর্ত এক লোক তো। সোহা মনে মনে ভ্যাবাচ্যাকা খেলেও উপরে উপরে ফুঁসে উঠে বলে, আশ্চর্য, আমার চুল আটকে ছিল আপনার মুখে গলায়, তাই সরিয়ে নিচ্ছিলাম। স্বচ্ছ তাও হাসে।
সুহাকে সেভাবেই জড়িয়ে রেখে মুখ গুজে সুহার গলায় ঘুম ঘুম স্বরে চোখ বুজে থেকেই বলে, ওহ, তোমার লজ্জা লুকানোর কৌশলটা দারুণ সুহাসিনী। ছুটির সাথে যোগাযোগ হয়ে ওঠেনি, সপ্তাহ খানেকের উপরে হচ্ছে। সবকিছু থেকে আবিরকে ব্লক করেছে তো করেছে, পরপরই সব অ্যাকাউন্ট ডিলিট করে হারিয়ে গিয়েছে। আবির অনেক খোঁজ করেও যখন ছুটির খোঁজ মেলাতে পারল না তখন পুরাতন কৌশল অনুযায়ী নিজের কাজিনদেরই কাজে লাগাল। কিন্তু কাজ হল না। ছুটিরা নাকি বাসাতেও নেই। আবির বিস্মিত হয়। ছুটি এতটা জেদি হতে পারে, বিশেষ করে তার ক্ষেত্রে। যে আবির বলতে সে এতটা পাগল ছিল, সে আবিরকেই সে এতটা তুচ্ছতাচ্ছিল্য করছে। এটা যেন আবিরের কাছে অবিশ্বাস্য থেকে মাঝে মাঝে। কফির মগে চুমুক বসিয়ে নিধি আর সাদাফের দিকে তাকায় সে। দুইজনকে এক মগে চুমুক বসাতে দেখে মুখ কুঁচকে বলে, একটা মেয়ে, কেবল একটা মেয়ে আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আর তোরা বসে বসে আমার দুঃখ দেখছিস, সবগুলো স্বার্থপর বন্ধু বান্ধব। সাদাফ মুখ কুচকাল আবিরের কথা শুনে। কফির মগে চুমুক বসিয়ে সেও আরাম করে বলে, তোমার মনে এক বাইরে এক, বুঝবে কি করে সে মেয়ে? মনে মনে যে ভালোবেসে এসেছ তা এতকাল বলনি কেন তা? এখন ভুল বুঝে বসে আছে। আবির দাঁতে দাঁত চেপে বলে উঠে, তোর জন্যই শালা। অনুভূতি ব্যবহারের প্রসঙ্গ নয়তো আসতি না। ও বোধহয় তোর সেই প্রস্তাবটাই কারোর থেকে শুনে নিয়েছে। নয়তো ও কেন বলল ওর অনুভূতি আমি ব্যবহার করেছি? সাদাফও সঙ্গে সঙ্গে উত্তর করে, আসলেই তো ব্যবহার করেছিস। আমরা বলার পর তুই নাটক করলি কেন হারামি? আবির তখন দীর্ঘশ্বাস ছাড়ে। ঠোঁট চেপে উত্তর করে, ওটা নাটক না, সত্যিই আমি ভালোবাসতাম ওকে। কিন্তু প্রকাশটা করেছি তোদের কথাতে। ভাবলাম যে কোনো একভাবে প্রকাশ পেলেই তো হচ্ছে। আজ হোক বা কাল এমনিতেও তো প্রকাশ করব। সাদাফ সঙ্গে সঙ্গে দাঁত কেলিয়ে হাসে। বলে, এই যে আমাদের থেকে লুকিয়ে গেলি, এর শাস্তি একেবারে ফাইন হয়েছে। তোর বউ বেগে যাক কারোর সাথে, তাও দুঃখ করব না। শালা কত বড় মির্জাফর যে এক মেয়েকে এতদিন ধরে ভালোবাসছিস আর আমাদেরকেই বলিসিনি। তুই বন্ধু ভাবিস তো আমাদের। তোরা যা হারামি এই কারণেই বলিনি। আবির কথাটা বলেই বিরক্ত হয়ে চলে যায়। অপরদিকে সাদাফ হাহুতাশ করতে করতে নিধির দিকে তাকায়। বলে, আমি হারামি? এই নিধি, তুই বল আমি হারামি? ও আমায় এটা বলতে পারল? নিধিও দাঁতে দাঁত চেপে উত্তর করে, না, তুই তো মহান। তোর মতো ভালো ছেলে দুনিয়ায় আছে। সাদাফ যেন খুশি হয়। হেসে শুধায়, তবে তোর বাপ হলো চরম লেভেলের হারামি। স্বচ্ছ বিয়ে করে ফেলেছে। আবিরও একই লাইনে, আমি সে কত বছর আগে থেকে প্রেম করেও বিয়ে করতে পারছি না তোর বাপের জন্য। বয়স তো হচ্ছে নাকি? নিধি এই পর্যায়ে সিরিয়াসভাবে চাইল। বলে, আব্বু তো কোনোকালেই মানবে না। তাই বলে কি কখনোই বিয়ে করবি না আমায়? সাদাফ মজা করেই বলে, এবারে করব না, তোরা বড়লোক মানুষ। পরে বলবে উনাদের সহজ সরল মেয়েটাকে আমি ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছি। এসব বলে যদি কেস মামলা দিয়ে দেয়, নিশ্চয়তা আছে নাকি? নিধি এবারে রেগে তাকায়, যেন সাদাফের গলা চেপে ধরবে। ধারালো চাহনিতে বলে, বিয়ের বয়স পেরিয়ে এসেছি, শুধু তুই বিয়ে করবি বলে। এখন যদি বিয়ে না করিস তাহলে কিন্তু কি করবি? মেরে দিবি আমাকে? তৎক্ষণাৎ নিধি গলা চেপে ধরে সাদাফের। আর রেগে বলে, হুম, মেরে ফেলব। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরর। একটা লোক ওখানে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত, ব্যথিত হয়ে আছে। পা দুটোতে বেশ মারার কারণে উঠে দাঁড়াতে পারছে না, যেন স্বচ্ছ দুই পা এগিয়ে যায়। ভেঙ্গে থাকা পা দুটোতে হাত বুলাতে বুলাতে বলে, এতকাল ভাবলে আমি আর দেশে ফিরব না। ছন্নছাড়া হয়ে কাটিয়ে দিব। সংসারই হব না। বিজন্যাসে নাক গলাব না। বিজন্যাস সবটাই তোমার থাকবে তাহলে। কিন্তু যখনই দেখলে আমি তো সংসারী হয়ে যাচ্ছি, বউবাচ্চা নিয়ে সংসার করে এখানে থাকারই প্ল্যান করে ফেলছি, তখনই সোজা মেরে ফেলতে চাইলে আমায় চাচ্ছু। সেদিন যদি আমি মরে যেতাম, বা আমার বউটা মরে যেত, তোমার এতটা সাহস কি করে হলো চাচ্ছু? আমার বউকে সহ তুমি মেরে ফেলতে চেয়েছ চাচ্ছু। ও কি করেছে তোমার? সারোয়ার সাহেব দৃঢ় নজরে তাকান। রাগে উনার গা জ্বলছে যেন। ইচ্ছে হচ্ছে স্বচ্ছকে এই মুহূর্তেই মেরে ফেলতে। কিন্তু পারলেন না তা। বললেন, কিচ্ছু করিনি আমি।
স্বচ্ছ হাসে। অতঃপর বলে, করেছ। আমার কাছে প্রুফ আছে চাচ্ছু। শুধু থানা পুলিশে জড়াচ্ছি না, তোমায় পরিবারের কথা ভেবে, তিহানের কথা ভেবে। সারোয়ার সাহেব আবারও জেদ নিয়ে বলেন, আমি সত্যিই করিনি কিছু। স্বচ্ছ ফের হাসে। উত্তর করে, তুমি সে ট্রাক ড্রাইভারকে কল করেছে, টাকা দিয়েছ, সব প্রুফ আছে চাচ্ছু। সব। কেন নাটক করছো বলো? সারোয়ার সাহেব এবারে চোখ গরম করে তাকায়। ধমকে বলে, স্বচ্ছ। স্বচ্ছ হাসে। চাচ্ছুর মাথায় হাত বুলিয়ে বলে, চোখ গরম করলে সত্যিটা মিথ্যে হবে। তোমায় কত ভালোবাসতাম বলো তো? সেই তুমি আমায় একটুও ভালোবাসতে না। মানতে কষ্ট হচ্ছে। চাইলে বলতেই পারতে যে বিজন্যাসে নাক গলাবি না। গলাতাম না। বউ নিয়ে জলে যেতাম দেশের বাইরে। তুমি তো এমনটা নাও করলেও পারতে চাচ্ছু। স্বচ্ছ তখন বাইরে থেকে এসেছে। ঘামে চিপচিপে হয়ে লেপ্টে আছে শার্টটা। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। চোখমুখ দেখে বোঝা যায় সে খুব ক্লান্ত। স্বচ্ছ বাসায় এসে গা এলিয়ে দিল বিছানায়, পরপরই অনুভব হয় পাশে এসে বসেছে সুহা। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই চোখ মেলে তাকায়। সুহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুধায়, কি চুমু খাবে? সুহা মুহূর্তে রেগে তাকায়। একটু তাকাতেও শান্তি নেই এই লোকের জন্য। জেদি স্বরে শুধায়, সবসময় কি এসবই ভাবেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ ঠোঁট এলিয়ে হেসে বলে, তুমি যেভাবে তাকিয়ে আছো এসবই মাথায় আসে। সুহা অন্যদিক ফিরে উঠে দাঁড়ায়। রেগে বলে, মাথাটাও স্বচ্ছ না। কথাটা বলেই পা বাড়ায় সে। একটা শাড়ি আর তোয়ালে নিয়ে যায় ওয়াশরুমে গোসলের উদ্দেশ্যে। স্বচ্ছ সেদিকে পানে একবার তাকিয়েই হাসে। পরমুহূর্তেই কিছুক্ষণ গড়াগড়ি করে পা বাড়ায় ছাদের দিকে। সুহার পরনে আজ শাড়ি। গোলাপি রঙের শাড়িকে হালকা সাদা রঙের কাজ। সুহাকে অবশ্য শাড়িটায় সুন্দর মানাচ্ছে। একদম মিষ্টি এক বউ লাগছে। সুহা যখন শাড়িটা পরে সর্বপ্রথম রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াল তখনই এগিয়ে এলসিয়া। উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, তোমায় কি সুন্দর দেখাচ্ছে ভাবি। ভাইয়া দেখেছে। ভাইয়া তো ছাদে। ডেকে আনি ভাবি। সুহা হাসে মৃদু। বলে, এতটা খুশি কেন আজ? কি ব্যাপার শুনি সিয়া বুড়ি। সিয়া এই পর্যায়ে লাজুক হাসে। উত্তরে কিছুই বলে না। তবে পরমুহূর্তেই বলে উঠে, তোমাকে সুন্দর দেখাচ্ছে, সত্যিই সুন্দর দেখাচ্ছে ভাবি। খুব জলদি জলদি ফুফু হওয়ার আনন্দটাও দিয়ে দাও দেখি। সুহা সিয়ার গালে হাত রেখে শুধায়, তাই নাকি? পিচ্ছি থেকে দেখছি বড় হয়ে যাচ্ছে সিয়া বুড়ি। সিয়া হাসে। বলে, তোমার বন্ধুকে দেখলাম নিচে দাঁড়িয়ে আছে। কি যেন নাম? সাদ। প্রতিদিনই দেখি দাঁড়িয়ে থাকে। কেন থাকে বলো তো? তা তো ঠিক জানি না। আমি যখন প্রশ্ন করি তখনই তোতলামো স্বরে উত্তর করে, তুমি কি জানো ছেলেদের তোতলানোর মানে কি? সুহা ভ্রু কুঁচকে বলে, কি? সিয়া তখন অভিজ্ঞদের ন্যায় শুধালো, কোনো ছেলে তোমার সামনে দাঁড়িয়ে তোতলাচ্ছে মানে সে কোনো বিষয়ে অতিরিক্ত দুর্বল হয়ে পড়ছে বুঝলে। হতে পারে না সে তোমার প্রতি দুর্বল বলেই তোমার সামনে কথা বলতে তোতলায়। সুহা ভাবে, সাদ তো রাহাকে পছন্দ করে। সিয়া বোধহয় ভুল ভাবছে। হয়তো সিয়া সাদকে পছন্দ করে। সুহা কি বলে দিবে সাদ যে রাহাকে পছন্দ করে? সুহা ভাবতে ভাবতেই আনমনে শুধায়, হতেই পারে। তবে সাদ তো। সিয়া বলে, কি? সুহা পরমুহূর্তেই ভাবে সিয়া যদি মন খারাপ করে। তাই আর বলে না। উল্টো বলে, কিছু নয়, আমি বরং তোমার ভাইয়ার কাছে যাই। সঙ্গে সঙ্গেই পেছনে থেকে শোনা গেল গম্ভীর পুরুষালী স্বর, যেতে হবে না, চলে এসেছি। সুহা আনমনে বলে, হু। স্বচ্ছ তাকিয়ে দেখে তার শাড়ি পরিহিতা বউটিকে। নজর যেন সরে না। ভেজা চুলোগুলো খোলা। টপটপ পানি গড়াচ্ছে। স্নিগ্ধ মুখশ্রী। সাথে গোলাপি সুতির শাড়িটা। যেন একদম বউ বউ। স্বচ্ছ ইচ্ছে হয় এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরতে এই মেয়েটাকে। কিন্তু ধরে না। বরং বলে, শাড়ি পরলে ভুলেও ছাদে যাবে না। আমি ছাদে থাকলেও যাবে না। মনে থাকবে। সুহা হাসে বলে, এখানে ইনসিকিউর ফিল করছেন নাকি? স্বচ্ছ এবারে ভ্রু উঁচায়। ইনসিকিউর শব্দটা তো রোহানও ব্যবহার করেছিল।
স্বচ্ছ তা মনে করেই টানটান স্বরে জানায়, তোমার সে তথাকথিত প্রেমিকও একই কথাই বলল। ইনসিকিউরড ফিল করছি নাকি আমি? দুইজনের শব্দ ভাণ্ডার ও মিল আছে দেখছি। কথাটা বলেই স্বচ্ছ রুমে এল। সুহার মন খারাপ হয় ফের। স্বচ্ছ এখনো ভুল বুঝছে। এখনো। সুহা কতটা ফুরফুরে মেজাজে আজ শাড়ি পরেছিল, কতটা আনন্দিত ছিল। সব আনন্দকে মাটি করতে স্বচ্ছের 1 মিনিটও সময় লাগে না যেন। সুহা পিছু পিছু রুমে আসে। দৃঢ় জবাবে বলে, ভুল বুঝছেন স্বচ্ছ, সে আমার প্রেমিক নয়। স্বচ্ছ এবারে তাকায় কেমন করে। সুহা বুঝে উঠে না, একটা ছেলে একটু আগেই কত ভালোভাবে কথা বলছিল আর এখন কি হলো। সুহা বুঝার চেষ্টা চালাতেই স্বচ্ছ বলে, হাসছিলি কেন তাহলে সেদিন ওর সাথে? রাহার জন্মদিনে এত ছেলে থাকতে ও কেন ইনভাইটেশন পেল? কি হলো বলো। সুহা ছোট শ্বাস টানে, স্বচ্ছর সামনাসামনি দাঁড়িয়ে বলে, স্বচ্ছ, আপনি সত্যিই একটা বাচ্চা ছেলে। একটা মেয়ে 4টা বছর আপনার জন্য অপেক্ষায় ছিল। 4টা বছর সে আপনি বিনা অন্য কাউকে বিয়ে করতে চায়নি। আপনার কেন মনে হয় যে আমি রোহানকে ভালোবাসব? দেখেছেন কখনো উনার জন্য ভালোবাসা আমার চোখে? স্বচ্ছ এবারে আচমকায় কোমর জড়িয়ে ধরে সুহার কাছে টানে, কিছুটা ঝুঁকে বলে, তবুও আমার পছন্দ নয়। যে ছেলে তোমায় চায় সে ছেলের আশেপাশে থাকবেই বা কেন তুমি? সুহা এবারে উত্তরে বলে, রোহান আমায় পছন্দ করে প্রথম দিকে এটা সঠিক ছিল স্বচ্ছ। তবে আপনি আসার পর এই যে বিয়ের প্রস্তাব দেওয়ার কথাবার্তা যা আপনার বাবার থেকে শুনেছেন বা বিভিন্নভাবে শুনেছেন সেসব মিথ্যে বা নাটক ছিল। যেমনটা প্রতবার আপনাদের বাসায় এনগেজমেন্ট একটা নাটক হয়েছিল আপনার আব্বু আম্মুর কথাতে তেমনি। এক প্রকার রোহান সাহায্য করেছিল ওসব যাতে আপনি আরেকটু অনুভূতিপ্রবণ হন। এবং যেদিন উনাকে মারলেন সেদিনও মেবি বর্বর স্বরে এটাই উনি জানাচ্ছিলেন যে উনি আমাকে ভালোবাসেন। আর আপনি নাকি নাক ফুলিয়ে উঠে রেগে মারধর করছিলেন বারবার। যতই আপনাকে বলা হচ্ছিল ততই তাণ্ডব করছিলেন, মুখ খারাপ করছিলেন। আপনাকে এসব বলে জ্বালাতে নাকি উনার অনেক ভালোই লাগছিল। এসবই বলছিল। পরে বলল কেমন জ্বলে উঠেন আপনি তার সরাসরি দেখব কিনা। আমি কিছুই উত্তর করলাম না। তার আগেই উনি আপনাকে কল দিলেন। কত কথা বললেন। আর আপনি তো রেগে রেগে কথা শোনাচ্ছিলেন, সাথে কিছু গালি ছুড়িছিলেন। আমি আপনার সেসব কাণ্ডকারখানা শুনে হাসছিলাম। সত্যি বলতে হাসি চলে আসছিল। একটা ছেলে কতটা বাচ্চা হলে এমন বাচ্চামো দেখাতে পারে। কেউ বলছে আর আপনিও বিশ্বাস করে নিচ্ছেন। কতটা বোকা ভাবুন। প্রথমে সাদকে মারধর করলেন, পরে রোহানকে। এখন বলুন, হাসা কি অন্যায় হয়েছে সেদিন আমার? আপনাকে নিয়েই তো হাসলাম। স্বচ্ছ গোলে না তবু। মুখ তখনও কঠিন। সুহাকে সেভাবে জড়িয়ে রেখেই বলে, ডিভোর্স লেটার যে পাঠালে। 4 বছর যাবৎ ভালোবাসলে ডিভোর্স লেটার পাঠানোর সাহস হলো কি করে? ওটা দাদাজান করেছে। দাদাজান ব্যতীত বাকি সবাই, আমি, সি, আপনার আব্বু আম্মু, রাহা সবাই এই বিয়েটার পক্ষে ছিলাম স্বচ্ছ। মুখে যাই বলি। স্বচ্ছ এবারে ভ্রু উঁচিয়ে বলে, শুধুই জ্বালিয়েছ। প্রাপ্য ছিল আপনার ওটা। যাই হোক ওই রোহানকে আমার পছন্দ নয়। দূরে থাকবে ওর থেকে। আর তোমার ভিলেইন দাদাজান এখনো চাল ছেলে যাচ্ছে। রোহানের ওই বেহায়া পরিবার তোমাদের বাড়ি গিয়েছিল কেন হো? সুহা উত্তর দেয়, রাহাকে দেখতে। উনারা নাকি রাহার সাথে রোহানের বিয়েটা দিতে চাইছেন। স্বচ্ছ এবারে দাঁতে দাঁত চেপে শুধায়, শালা বড় বোনকে না পেয়ে এবার ছোট বোনের দিকে হাত বাড়াচ্ছে। মেরে ওর হাত যদি না ভেঙে দিই। সবকিছুতেই মারপিট আসে কেন? পারিবারিক আলাপ হচ্ছে, বিয়েটা তো হয়ে যাচ্ছে না। আর আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে রাহার বিয়েটা দাদাজান এখানে ঠিক না করেন তা নিয়ে, বুঝলেন? এবার শান্ত হন। স্বচ্ছ শান্ত হয় যেন। সুহার দিকে তাকায় এবারে প্রেম নজরুর। কিছুটা ঝুঁকে ঠোঁট বসায় সুহার কপালে। বলে, হলাম শান্ত, সরি ভুল বুঝার জন্য। প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্টটা রোহান করিয়েছিল। আর কেন জানি না তোমায় ছাদে কথা বলতে দেখে মনে হয়েছিল তুমিও ওকে ভালোবাসো। মূলত ও কথাগুলো বলেছিলই ওভাবে। সুহা ফের বলে, কথাগুলো উনি আমার সামনেই আপনাকে ফোনে বলছিল। দেখাচ্ছিল আপনার ভাষা কেমন চেঞ্জ হয়ে যায়। আর আমার সম্পর্কে বললেই আপনি কেমন দাও দাও করে জ্বলে উঠেন। মূলত সে কারণেই আরও হাসি পাচ্ছিল আমার।
আমি আপনার রাগ দেখে হেসেছিলাম ঠিকই, কিন্তু আপনি যে আমায় ভুল বুঝে বসে থাকবেন এটা সত্যিই বিশ্বাস ছিল না। পরে দেখলাম সত্যিই ভুল বুঝে নিয়েছেন। ওই ছেলের সামনেই যেভাবে সেভাবে প্রশ্ন ছুড়ছিলেন। মাথা গরম হয়ে গেল। ব্যাস, আমিও কত কি বলে ফেললাম। কিন্তু কষ্ট পেলাম যখন বুঝলাম যে আপনি আমায় অ্যাক্সিডেন্টটার জন্য দোষারোপ করছিলেন। আমি সত্যিই অ্যাক্সিডেন্টটা করাতে পারতাম। কিভাবে ভাবতে পারলেন এটা? স্বচ্ছ বোকা বোকা চোখে তাকায়। সুহার গালে চুমু বসিয়ে বউকে মানানোর জন্য বলে, কারণ ওই রোহান ওভাবে বলেছিল। আমার দোষ নেই। সুহা দৃঢ় স্বরে জানায়, আমায় কতগুলো দিন এড়িয়ে গিয়েছেন। স্বচ্ছ হাসে সুহার অভিমান দেখে। বলে, তুমিও তো এড়িয়ে গেলে। ভাগ্যিস এড়িয়ে গিয়েছিলাম, নয়তো তো কখনোই আর এমন ভালোবাসার রূপ দেখাতে না, সবসময়ই এড়িয়ে যেতে। আবির তখন ঘুমে। বার কয়েক কল এসেছে ফোনে। বিরক্তে চোখ মুখ কুঁচকে নিয়েই আবির চোখ মেলে তাকায়। ফোনে কাজিন ফিহার নাম্বার দেখে তড়িঘড়ি করেই কল রিসিভ করে। বলে, এমন ছাগলের মতো কল করছিস কেন? খোঁজ পেয়েছিস ছুটির? ওপাশ থেকে ফিহা জানায়, পেয়েছি বড় ভাইয়া। আবির রাগে দাঁত কিরমির করে। বলে, আছে কোথায় ওই বেয়াদব? গ্রামের বাড়ি। মানে ছুটি আপুদের গ্রামের বাড়িতে ভাইয়া। ফের রেগে শুধায়, ওর সাথে যোগাযোগ হলে বলবি ও যে সবকিছু থেকে আমায় ব্লক করে এভাবে সবকিছু থেকে হারিয়ে গিয়েছে, তার শাস্তি আমি কানায় কানায় পূর্ণ করে দিব ওকে। একটুও ছাড়ব না। ফিহা উত্তর দেয় না। কিছুটা সময় চুপ থেকে কাচুমাচু স্বরে বলে, ভাইয়া, কি হয়েছে? ফিহা বলে, ছুটি আপুর নাকি বিয়ে ঠিক হয়েছে। তাও উনার কোনো এক কাজিনের সাথে। ছোটনের থেকেই শুনলাম। ছোটন ছুটির ছোট ভাই। ওর থেকে শুনেছে যেহেতু মিথ্যে শুনেনি নিশ্চয়। তবুও আবির অবিশ্বাস নিয়ে বলে, কি বললি? আবার বল। ওদের পুরো ফ্যামিলিই বাড়িতে গিয়েছে। ছোটন কাল এল। ওর থেকেই জানলাম যে ছুটি আপুর বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল নাকি আপুর এঙ্গেজমেন্ট। আবিরের রাগে মাথা ধপধপ করে। টকবক করে শিরা উপশিরায় বহমান রক্তকণিকা। শুধায়, ছুটির এত সাহস? ফিহা আরও বলে, ছুটি আপু নিজেই বিয়েটা করার জন্য মাতামাতি করছে। পুরো পরিবার বলছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে, কিন্তু আপু নাকি একাই জেদ ধরেছে বিয়ে সে করবেই। আবির দাঁতে দাঁত চাপে। বলে, করাচ্ছি ওকে বিয়ে। কথাটা বলেই ফোনটা ছুঁড়ে মারে আবির। রাগে কাঁপতে কাঁপতে বলে, খুব সাহস দেখিয়ে ফেলেছিস ছুটি। খুব বেশি। ভেবেছিলাম এবার ভালোবাসার অধ্যায়টা শুরু করব তোকে নিয়ে। তুই হতে দিল তো। মেজাজটাই খারাপ করে দিলই। তুই কি ভেবেছিস এত সহজ নাকি অন্য একজনকে বিয়ে করে নেওয়া? আমি টের পাব না? শুধু দেখ তোকে আমি কতটা কষ্ট দিই এবারে। শুধু দেখবি। স্বচ্ছ আগে আগেই খেয়ে ঘুমিয়ে গেল আজ। সকালে আবিরকে আনতে যাবে। আবির একটু আগেই তাকে জানিয়েছে যে ইমার্জেন্সি ফ্লাইটে সে দেশে ফিরছে, এবং কেন ফিরছে সে কারণটুকুও বলেছে। খবরটা শুনে স্বচ্ছ নিজে বিস্মিত হয়। মনে মনে ভাবে নারী আসলেই অবহেলা পেয়ে সব করতে পারে। যেমন সোহাও ভালোবেসে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেনি। স্বচ্ছভাবে যদি কখনো সোহাও এমন কঠিন সিদ্ধান্ত নেয়, যদি কখনো সেও সোহাকে অবহেলা করে বসে, না, না, সে এবার থেকে দরকার হলে বউকে সারাক্ষণ ভালোবাসবে। তবুও বউ হারাতে দিল চলবে না। স্বচ্ছ এসব ভাবতে ভাবতেই চোখ বুঝে। অপরদিকে সোহা কিঞ্চিত অবাক হয়। স্বচ্ছের অসময়ে ঘুমিয়ে যাওয়ার কারণ কি তা চিন্তা করে। তারপর নিজেও খাওয়ার সময়ে খেয়ে এসে আলো নিভিয়ে একপাশে শোয়। একদিকে কাত হয়ে শুয়ে স্বচ্ছর ঘুমন্ত মুখটা মৃদু আলোতে পর্যবেক্ষণ করে কিছুটা সময় ধরে। পরমুহূর্তেই অপর পাশে মুখ করে শোয় সুহা। ঠিক তখনই টের পায় সে স্বচ্ছ ঘুমোয়নি, বরং জেগে আছে। গোলাপি সুতি শাড়িটার তলেই অবস্থান নিয়েছে স্বচ্ছর অবাধ্য হাত। স্পর্শ করেছে সুহার উদরের মসৃণ ত্বক। পরক্ষণেই কিছুটা কাছে টেনে নিল নিজের দিকে। খোঁচা দাড়ি সমেত মুখটা ঘেঁষে সুহার পিঠে। সুহা তখন কিঞ্চিত কাঁপে। মিনমিনের স্বরে বলে, না ঘুমিয়েও এমন মরার মতো পড়ে থেকে ঘুমের অভিনয় করার মানে কি স্বচ্ছ? সবসময় ঘুমের অভিনয় করেন আপনি? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে এবারে। সুহারে পিঠে সেভাবেই মুখ ঘেঁষে থেকে ঠোঁট নাড়িয়ে শুধায়, দেখছিলাম তুমি আমার ঘুমের মাঝে কি কি সুযোগ নাও। তুমি যা সুতরাং সুযোগ সন্ধানী। কথাগুলো বলার সাথে সাথেই স্বচ্ছ ঠোঁটজোড়া বারংবার স্পর্শ করে সুহার পিঠ। সাথে খোঁচা দাড়ির আলতো সংঘর্ষ। সুহা চোখ খিচে
কণ্ঠে রাগ নিয়ে শুধায়, আমি নাকি সুযোগ সন্ধানী? স্বচ্ছ তখনও মুখ ডুবিয়ে রেখেছে সুহার পিঠে। উত্তরে বলে, সেদিন তো ঘুমের মধ্যে পুরো মুখেই হাত বুলিয়ে দেখলে, গলায় অ্যাডামস অ্যাপলে তো আটকেই গেলে। সুহা এবারে কিঞ্চিত ধমক দিয়েই বলে, স্বচ্ছ, কি মুখ হেসছেন কেন এভাবে? আপনার খোঁচা দাড়িগুলো লাগছে। স্বচ্ছ এবার মুখ নিয়ে ঠেকাল পিঠ থেকে সুহার কাঁধে। ফিসফিস স্বরে শুধায়, লাগুক। ফের আবার শুধায় গাঢ় স্বরে, সুহাসিনী। হু। স্বচ্ছ সেভাবেই জড়িয়ে রেখেই গমগম স্বরে শুধায়, শাড়ি পরেছ কেন আজ? সুহাও তৎক্ষণাৎ উত্তর করে, ইচ্ছে হয়েছে তাই। স্বচ্ছ হাসে এবারে, কাঁধে নাক ঘেঁষে শুধায়, নাকি আমায় পাগল করার জন্য? সুহা এবারে ফিরে তাকায়, স্বচ্ছর মুখোমুখি করে মুখ রেখে বলে, আপনি পাগল হয়েছেন। স্বচ্ছ আবছা আলোয় তাকায় তার সুহাসিনীর দিকে। মোহময় লাগছে বোধহয় এই মেয়েটাকে। স্বচ্ছর তাকিয়ে থাকতেই ইচ্ছে হয় যেন। ইচ্ছে হয় এই মেয়েটাকে কাছে টানতে, শুয়ে দিতে। কে বলেছিল সারাটা দিন শাড়ি পরে পরে টইটি করে ঘুরে বেড়াতে তার আশপাশে? বলেছিল স্বচ্ছ। এই যে এখন রাত্রিতে এসে তার বউ বউ ফিলিংস হচ্ছে বউয়ের প্রতি। দোষ কার? স্বচ্ছ বিড়বিড় স্বরেই জানায়, হতে মন চাইছে। সুহা হাসে এবারে, স্বচ্ছের মাথার চুলে হাত রেখে বলে, আপনি তো এমনিতেও পাগল। কথাটা শুনে স্বচ্ছ শান্তভাবেই চেয়ে থাকে। মিনিট খানেক পর আগের মতোই সুহাকে জড়িয়ে নিয়ে বলে উঠে, তুমি কখনো হারাবে না সুহাসিনী। আমার থেকে কখনো হারাবে না। চিন্তাও করবে না। কথা দাও হারাবে না। হুট করে এই কথার অর্থ বুঝে উঠে না সুহা। তবুও শুধায়, কেন মনে হচ্ছে আমি হারিয়ে যাব? স্বচ্ছ তখন উত্তরে বলে, অবহেলা পেয়ে নারী নাকি জেদ করে সব করতে পারে। যদি কখনো তোমায় অবহেলা করি তবুও মেনে নিবে, আমার থাকবে। আমার প্রতি ভালোবাসা যাতে না পুরায় সুহাসিনী। অবহেলা করবেনি কেন? স্বচ্ছ এবারে ঠোঁট বাঁকায়। সুহার নাকে নিজের নাক ঠেকিয়ে ফিচেল স্বরে শুধায়, ভালোবাসা উচিত তাহলে। সুহা এতক্ষণ দৃঢ় স্বরে জবাব দিয়ে আসলেও এই একটা প্রশ্নেই বোধ করল তার উত্তর আসছে না। গলা আটকে আসছে। লজ্জ পাচ্ছে কি সে? সুহা তবুও কোনোরকমে শুধায়, যা ইচ্ছে। স্বচ্ছ এবারে আবারও হাসে। নাকে নাক ঠেকিয়ে আগের মতো করেই ফিচেল গলায় জিজ্ঞেস করে, যা ইচ্ছে? শিউর তুমি সুহাসিনী? যা ইচ্ছে করার অনুমতি দিচ্ছ তাহলে? সুহার এই পর্যায়ে ইচ্ছে হয় লোকটার মাথায় ঠাস করে এক থাপ্পড় বসাতে। বারবার তাকে লজ্জায় ফেলছে। বারবার ইচ্ছে করেই এমনভাবে বলছে কথাগুলো। সুহা রেগেই শুধায়, স্বচ্ছ, ইচ্ছে করেই এমন করছেন তাই না? লজ্জায় ফেলছেন আমায়? স্বচ্ছ মজার স্বরে শুধায়, লজ্জা পাচ্ছ তুমি? সুহাসিনী লজ্জাও পায়। সুহা তখন ধমকে বলে উঠে এক মুহূর্তে, মজা করবেন না একদম। আবির ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরেছে আজকে ভোরেই। তখনও বাংলাদেশ সকাল হয়ে ওঠেনি। আবির তখনও রাগে হাঁসফাঁস করে। কিভাবে যে এতটা সময় সে নিজেকে শান্ত রাখছে তা বোধহয় সে নিজেই বুঝে উঠে না। আবির শান্ত প্রবৃত্তির ঠিক, তবে প্রচণ্ড রেগে গেলে ওকে মানানো কঠিন। ছুটির বোধহয় ধারণাও নেই আবিরের এই রাগটা কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তার উপর। আবির স্বচ্ছকে আগেই জানিয়েছিল যে দেশে ফিরছে। স্বচ্ছ সে অনুসারে গাড়ি নিয়ে এসেছিল বন্ধুকে নিয়ে যেতে। অবশেষে যখন বন্ধুকে দেখতে পায় তখনই এগিয়ে আসে। হেসে শুধায়, তোর বউ তো আমার বউয়ের থেকেও ডেঞ্জারাস রে আবির। এতকাল সহজ সরল সেজে এখন এই কঠিন রূপ। সাংঘাতিক। আবিরের মন মেজাজ ভালো নেই। সঙ্গে ব্যাগপত্র তেমন কিছুই আনেনি সে। মন মেজাজের এই তিরিক্ষি অবস্থার মাঝে স্বচ্ছর কথাটা তার কাটা গায়ে নুন ফেলার মতোই বোধ হল। শক্ত গলায় গাড়িতে উঠতে উঠতে শুধাল, তোর বউয়েরই তো বান্ধবী, আগে ছুটি বেয়াদব এমন ছিল না। আমি নিশ্চিত তোর বউই ছুটিটাকে এমন বেয়াদব বানিয়েছে। স্বচ্ছ নিজের বউয়ের এহেন অপমান মেনে নিতে পারে না যেন। মুখ ভেঙ্গিয়ে বলে, হু, এখন যত দোষ সব আমার বউয়েরই তাই না? আবিরও দাঁতে দাঁত চেপে শুধায়, সব দোষ তোদের। তোর বউ খোঁজার চক্করে আমার ফিউচার বউ আমায় ভুল বুঝে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে হারামি। স্বচ্ছ বিরোধী স্বরে বলে, মোটেই না। বরং আমার বউ খোঁজার চক্করে তোর সাথে ছুটির সম্পর্ক ভালোই হয়েছিল। মাঝখানে তুই কি করেছেন তুইই ভালো জানিস। আবির ভাবে, সত্যিই তো।
সম্পর্ক তো সুন্দর হচ্ছিল, ছুটি তো তখনও ঠিকঠাক ছিল, কথা বলতো, এমনকি হসপিটালেও তো ঠিক ছিল। তারপর তারপর হুট করে কি হয়ে গেল ছুটির? সেদিন যে হসপিটালে এই ব্যস্ততম সময়ের মধ্যে ছুটির প্রতি সে নিরাগ্রহতা দেখিয়েছে তার কারণেই কি? এই অবহেলাটুকুর কারণেই এমন শাস্তি? আবির বুঝে উঠে না। পরমুহূর্তেই বন্ধুদের উপর দোষ চাপিয়ে বলে, কিছুই করিনি, সব তোদের বদের হাড্ডিগুলার দোষ। এখন আমার বউ আমায় ফিরিয়ে দিবি, যেভাবেই হোক। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, মনে হচ্ছে যেন বিয়ে করা বউ তোর। আবির তৎক্ষণাৎ উত্তর করে, বিয়ে করা বউয়ের থেকেও ইম্পর্ট্যান্ট। তুই বুঝবি না। হু, সব তো তুইই বুঝিস। আবির রেগে তাকায়, বলে, এবারে তো তুই বুঝিস। স্বচ্ছ এবারে ঝগড়া এগোয় না, বরং শুধায়। মাথা ঠান্ডা করে আগে ভাব ছুটির এঙ্গেজমেন্ট হয়ে গেল কিনা। আবিরের দাঁত কিরমির করে। ছুটির এঙ্গেজমেন্ট হলে সর্বপ্রথম সে ছুটিকেই মেরে ফেলবে, দ্বিতীয়ত নিজে মরবে। বলে, হবে না, এই সাত সকালে এঙ্গেজমেন্ট অবশ্যই হবে না। স্বচ্ছ ফের বলে, ঘর হয়ে গেলে। আবিরের এই মুহূর্তে স্বচ্ছর গালে চর বসাতে ইচ্ছে হয়, অথচ বসায় না। বলে, তুই কি আমার সঙ্গে ফাইজলামি করছিস? ছি, তোর এই বিপদে আমি ফাইজলামি করব? মনে হয় তোর, তাইই তো মনে হচ্ছে আমার। স্বচ্ছ এবারে রেগে তাকায়, বলে উঠে, আবিরের বাচ্চা আবির, সাত সকালে বউ রেখে চলে এসেছি তোর বউ উদ্ধার করত। ফাইজলামি করার হলে নিশ্চয় আসতাম না, ছোটনকে পাঠাতাম না অনুষ্ঠান আটকাতে। আবির এবারে আগ্রহ নিয়ে শুধায়, ছোটনকে কি বলে পাঠিয়েছিস? স্বচ্ছ দাঁত কেলিয়ে হাসে, বলে, কিছুই বলিনি, ওকে বাসে তুলে দিয়ে বলেছি ওর আপুর এঙ্গেজমেন্টটা যাতে জমিয়ে খেয়ে আসে। কি, ভালো বলেছি না? তোর উচিত ছিল ওকে এঙ্গেজমেন্ট আটকানোর জন্য বলা। আবির আর স্বচ্ছরা ছুটিদের গ্রামের বাড়িতে পৌঁছায় দুপুরের আরও পরে। রাস্তায় জ্যাম ছিল। আবির ততক্ষণে কপাল চাপড়ায়, যদি এঙ্গেজমেন্টটা হয়ে যায়। এই রাগে তার গাড়ি অবধি ভেঙে ফেলতে মন চাইছিল। রাস্তায় বা আজই এত জ্যাম থাকতে হবে কেন? আজই এত লেট হতে হবে কেন? আবির ভেতরে ভেতরে রাগে গিজগিজ করলেও বাইরে তাকে দেখায় শান্ত। চোখ দুটো রক্তিম ঠেকেছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে এই মানুষটা এই মুহূর্তে সবচাইতে কঠিন রূপ ধারণ করে আছে। আবির পা বাড়ায়, ছোটনের থেকে জেনে নিয়ে ছুটির জন্য বরাদ্দকৃত রুমে গিয়েই চোখে পড়ে ছুটিকে। বিছানায় বসে আছে, পরনে খয়েরি রঙের দামি শাড়ি, চুলগুলো খোপায় বাঁধা, সাথে আবার কানে গুজেছে গোলাপ ফুল। নিঃসন্দেহে সুন্দর দেখাচ্ছে ছুটিকে। তবে আবিরের কাছে এই মুহূর্তে সবচাইতে তিক্ত দৃশ্য থেকে ছুটির এই সাজগোজটাই অসহ্য ঠেকের। অন্য পুরুষের জন্য সেজেছে, অন্য পুরুষের জন্য এত বেশি টান ওর। আবির এগোয়, গম্ভীর মুখচাহনি নিয়ে ছুটিকে কয়েক সেকেন্ড দেখে নিয়েই আচমকা হাত চেপে ধরে দাঁড় করাই তার সামনে। পরমুহূর্তেই এক হাত দিয়ে ছুটির গাল চেপে ধরে গমগম স্বরে শুধায়, বলেছিলাম না আমায় ঠকানোর সাহস করিস না ছুটি? বলেছিলাম কিনা? তুই সেই সাহসটাই করলি। এত সাহস তোর? ছুটির গালটা এত জোরেই চেপে ধরা হলো যে ব্যথায় কুঁকড়ে উঠল সে। আবিরকে এই মুহূর্তে প্রত্যাশা করেনি এটা যেমন ঠিক তেমনি আবিরের এমন আক্রমণও প্রত্যাশা করেনি সে। সাথে আবিরের শান্ত অথচ দৃঢ় স্বরে বলা কথাগুলো যেন হৃদয় কাঁপিয়ে তুলে। ছুটি ব্যথায় টলমল স্বরে শুধায় এবারে, আবির ভাই, ব্যথা পাচ্ছি আমি মুখে। আবির হাসে, শান্ত গম্ভীর গলায় শুধায়, এইটুকু ব্যথায় সইতে পারছিস না? অথচ তুই জানিস না এই দুঃসাহস দেখানোর জন্য তোর কপালে ঠিক কতখানি দুঃখ লেখা আছে ছুটি। সইতে পারবি তো? আবিরের কথাটা মুহূর্তেই ছুটিদের পরিবারের সবাই জানল। বাড়ির প্রত্যেকটা লোক যখন বহিরাগত এই ছেলেটার এবং ছেলেটার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারল তখনই ছুটির বাবাও বিষয়টা জানতে পারল। হুড়মুড় করে মেয়ের ঘরে আসতেই চোখে পড়ল মেয়ের টলমল করা চাহনি। আরেকটু হলেই বোধহয় কান্না করে দিবে। আবির তখনও ছুটির গাল চেপে দাঁড়িয়ে কিছু বলছিল। তোফায়েল সাহেব মেয়ের চাহনি আর নীরব কান্না সইতে না পেরে মুহূর্তেই ছুটির পাশে গিয়ে দাঁড়াল। আবিরের হাত ধরে সরানোর চেষ্টা চালিয়ে বলে উঠল, আবির, তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার? তোমাকে এতটুকু সাহস হয় কি করে যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকেই তুমি শাসাচ্ছ?
আবির এই মুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছুটির গাল ছেড়ে হাত ঠিক করে তাকায় তোফায়েল সাহেবের দিকে। ভ্রু উঁচিয়ে টানটান স্বরে বলে উঠে, আপনার সাহস হলো কি করে ওকে অন্য ছেলের হাতে তুলে দিতে? প্রস্তাব দিইনি আমি। দেয়নি আমার পরিবার। রিজেক্ট করেছেন আপনি। বললেন মেয়ে এখন বিয়ে করতে চাইছে না। আর এদিকে চুপি চুপি মেয়েকে অন্য ছেলের হাতে তুলে দিচ্ছেন। আমাকে কি যোগ্য মনে হয়নি আপনার? তোফায়েল সাহেব এবারে গম্ভীর দৃষ্টিতেই তাকালেন আবিরের দিকে। সচরাচর ছেলেটাকে এভাবে রাখতে উনি দেখেননি। কখনো এইভাবে কথা বলতেও দেখেননি। আজ দেখলেন। তবুও গম্ভীর স্বরে বললেন, কাকে যোগ্য মনে হবে সেটা তো আমাদের বিষয় আবির। তুমি প্রস্তাব দিয়েছ মানেই যে তোমার সাথে বিয়ে দিতে হবে কথা ছিল। তাছাড়া যেখানে আমার মেয়ে রাজি নয় সেখানে কিসের বিয়ে? আবির হাসে আর ছুটির দিকে তাকায়। ভ্রু উঁচিয়ে ছুটির দিকে চেয়ে থেকে শুধায়, আপনার মেয়ে কি এখানে রাজি? শিউর নাকি আপনি? তোফায়েল সাহেব এবার আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করলেন, পাত্র ও নিজেই পছন্দ করেছে। এবং বিয়ের আয়োজনটাও আমরা ওর কথাতেই করছি আবির। কথাটুকু শুনেই আবির ছুটির দিকে বাঁকা চোখে তাকায়। বাহ, এত বছরের ভালোবাসা উধাও। নিজের পছন্দেই বিয়ে করছে তাহলে। নিজেই পাত্র পছন্দ করেছে। আবির ছুটির দিকে তাকায়। ব্যঙ্গ স্বরে বলে উঠে, তাই নাকি? তো তোর পছন্দ করা সে লাল টুকটুকে বোর্ডটা কোথায় রে ছুটি? একটু দেখা। এতদূর ছুটে এলাম, বর্ণা দেখে চলে যাব নাকি? ছুটি টলমল চাহনিতেই তাকায় আবিরের দিকে। চোখ জোড়া অসম্ভব লাল ঠেকেছে। চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে কপালে। কেমন অগোছাল, উন্মাদ লাগছে এই আবিরকে। ছুটি মনে মনে ভয় পায় এই আবিরকে দেখে। চোখের শীতলতা বলে দিচ্ছে মানুষটার ভেতরটা ঠিক কতটা ভয়ানক ঠেকেছে এই মুহূর্তে। ছুটি শুকনো ঢোক গিলে ধীর গলায় শুধায়, আসেনি। আবির এবারে হেসে উঠে। মূলত স্বচ্ছ যখন ছোটনকে সকালে পাঠিয়েছিল বরকে আটকানোর জন্যই পাঠিয়েছিল। বেচারা বর মাঝখান দিয়ে ফেসে গেল। আবির অবশ্য তা জানে না। তবে বর আসেনি শুনে ব্যঙ্গ স্বরেই বলতে লাগল, আসেনি? বাহ বাহ, কি বর পছন্দ করলি? আসলেই না একেবারে। আমি তো ভাবলাম তুই এঙ্গেজমেন্ট সেরে বসে বসে রিং দেখছিলি। কথাটা বলেই হাসে সে। ছুটির হাতটা টেনে নিয়ে দেখে রিং আছে কিনা। ছুটি এমন আচরণ দেখে কিঞ্চিত ইতস্তত বোধ করে। রোধ হয়ে আসা গলায় কোনোরকমে শুধায়, আবির ভাই। আবিরের মাথায় তখন আগুন জ্বলছে। বলা চলে রক্ত টকবক করছে যেন। রাগে জেদে যখন মাথার ঠিক নেই ঠিক তখনই ছুটির এই ডাকটা তার রাগ দ্বিগুণ করল। চিৎকার করে ধমকে উঠল আবির, চুপ! কথা বলবি না তুই? তোফায়েল সাহেব বিস্ময় নিয়ে চাইলেন। তারই সামনে তার মেয়েকে এই ছেলেটা এমনভাবে ধমক দিচ্ছে কোনো অধিকারে? এই ছেলের কাছে উনি মেয়ে দিবেন? এই ছেলের তো রাগেরই শেষ নেই। তোফায়েল সাহেব মুহূর্তেই বলে উঠলেন, তুমি আমার মেয়েকে আমার সামনে ধমকাচ্ছ আবির? আবির হাসে। ঠোঁট এলিয়ে বলে উঠে, হ্যাঁ, ধমক দিচ্ছি আঙ্কেল। কি করব বলুন? আপনার মেয়েকে যত্ন করে বললে তো শুনে না। কত যত্ন করে যাওয়ার আগে বললাম বিয়ে করবি আমায়, বউ হবি। আপনার মেয়ে সুন্দরভাবে এড়িয়ে গেল। আবারও ভয় পেলাম হারিয়ে ফেলব না তো মেয়েটাকে। বাসায় বলে প্রস্তাব পাঠালাম তাও কৌশলে আপনারা আমায় ঠকালেন। আর এখন তো এক প্রকার ষড়যন্ত্র করেই ঠকাচ্ছেন। ঠকাচ্ছেন না বলুন? তোফায়েল সাহেবকে এবারে বিভ্রান্ত দেখাল। ঠকাচ্ছেন? কিভাবে ঠকাচ্ছেন? এমন তো কথা ছিল না যে ছুটি আর আবিরের বিয়েটা হবেই। কিংবা ছুটি আর আবিরের কোনো সম্পর্কও ছিল না। তাহলে? উনি বললেন, তোমার আর ছুটির কোনো সম্পর্ক ছিল না আমার জানামতে। আবির এবারে রাগে কপাল ঘষে রাগ শান্ত করার চেষ্টা করে। অতিরিক্ত রাগ লাগছে তার। ইচ্ছে হচ্ছে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে ফেলুক। আবির রাগ থাকা সত্ত্বেও শান্ত স্বরে বলতে চাইল, আপনার মেয়ে আমায় এত বছর যাবৎ ভালোবেসেছে। বলেছিলাম আমি ভালোবাসতে। ভালোবেসেছে যেহেতু বিয়েও করতে হবে এখন। এখন বলুন এখানে কাজী পাওয়া যাবে কিনা? না পাওয়া গেলেও সমস্যা নেই, স্বচ্ছ আর ছোটন গেছে কাজী আনতে। তোফায়েল সাহেব এই পর্যায়ে রেগে উঠলেন। দাঁতে দাঁত চেপে শুধালেন, এবার বাড়াবাড়ি হচ্ছে আবির। তামাশা করার একটা লিমিট থাকে। আবির ভ্রু বাঁকিয়ে তাকায়। কণ্ঠ গম্ভীর করে চাহনি টানটান করে শুধায়, আপনার কেন মনে হচ্ছে আমি তামাশা করছি? তামাশা করলে এতদূর ছুটে আসতাম আমি?
তোফায়েল সাহেব এই পর্যায়ে আবিরের রাগের কাছে চুপ হলেন। বিষয়টা ঠান্ডা মাথায় সামলানোর বুদ্ধি খুঁজলেন। আবিরকে শান্ত করার উদ্দেশ্যে শান্ত স্বরে জানালেন, গ্রামের লোকজন খারাপ বলবে, তুমি এখন বাসায় যাও, আমরা পরে এই বিষয়ে কথা বলবো। আবির আবির মানল না। বহু মেনে এসেছে সে, কিন্তু বিনিময়ে তাকে বারবার মিথ্যে বলে দমিয়ে রেখেছে। কি নিশ্চয়তা আছে যে সে যাওয়া মাত্রই ছুটি বিয়েটা করে ফেলবে না? শক্ত স্বরে জানাল, কোনো পরের টরের কাহিনী নেই। আজ হয়তো আপনার মেয়েকে বিয়ে করে বাসায় ফিরব, আর নয়তো আপনার মেয়েকে খুন করে রেখে যাব। দুটোর একটা তো হবে, ব্যাস। তোফায়েল সাহেব এবার শক্ত গলাতেই বললেন। আবির ঠিক তখনই স্বচ্ছ আর ছোটন এল মধ্যবয়স্কা এক কাজীকে নিয়ে। আবির তা দেখে হাসে, বলে, কাজী এসে গেছে, অনুমতি দিয়ে দিন আঙ্কেল, বিয়েটা করেনি। তোফায়েল সাহেব এই মুহূর্তে কি করবেন বুঝে উঠলেন না যেন। একবার ছুটির দিকে চাইলেন, মেয়েটা ভয় পাচ্ছে বোধ হয়। আবার আবিরের দিকেও তাকালেন। এই রাগ, জেদ বলে দিচ্ছে ছেলেটা উনার মেয়েকে ভালোবাসেন। কিন্তু তবুও একটা কিন্তু তো থেকেই যায়। বাবা হন তিনি। তাই তো শান্তভাবে বিষয়টা ঘুরানোর জন্য এক গ্লাস পানি এনে আবিরের সামনে ধরে বলেন, দেখো আবির, মাথা ঠান্ডা করো, পানিটা খাও, শান্ত হও। আমরা বড়রা আছি বিষয়টা আলোচনা করতে। আমার মনে হয় আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। আবির পানির গ্লাসটা হাতে নিল, ঠিক তবে শান্ত হল না। তাকালো ছুটির দিকে। চোখাচোখি হওয়া মাত্রই দৃষ্টি সরাল মেয়েটা। আবির সেভাবে থেকেই শুধায়, হলে আজই হবে বিয়েটা। এই পর্যায়ে তোফায়েল সাহেব একটা কঠিন কথা বলে ফেললেন, ছুটি তোমায় বিয়ে করতে রাজি নয়। ব্যাস। এই কথাটা শুনেই আবিরের হাত পা চিরচির করে উঠল। ছুটির প্রতি জন্ম নিল ক্ষোভ। ইচ্ছে হলো এক থাপড়ে গাল লাল বানিয়ে দিতে। আজীবন ভালোবেসে এখন এসব নাটকের মানে হয়? নাটকই যখন করবি ভালোবাসলি কেন? আবির সরাসরি দাঁড়ায় ছুটির সামনে। পকেট হাত গুজে ছুটির মুখের দিকে তাকিয়ে বলে উঠে, সত্যি করে বল, রাজি নোস তুই? তোকে কেউ বাধ্য করেছে ছুটি? কেউ কি জোর করেছে তোকে? সত্যি করে বল। ছুটি তাকায় আবিরের দিকে। ভয়ে সে লাল রঙা চোখে তাকাতে ভয় হয় তার। কেঁপে উঠে সে। এই শীতল চাহনি কত কি ভয়ানক গল্পের সমন্বয় ঘটাচ্ছে। ছুটি কাপা স্বরেই উত্তর করল, নো না। আবির উত্তরটা শোনার আশায় ছিল না, তবুও শুনতে হল। দাঁত কিরমির করে তার রাগে। চোয়াল শক্ত হয়ে আসে। বলে, তাহলে রাজি নোস তুই? বিয়ে করতে চাস না? শিউর তো? ছুটি এবারেও কাপা স্বরে উত্তর করে, শিউর। কথাটা বলতে দেরি হলো ঠিক, তবে আবিরের হাতের কাচের গ্লাসটা ভেঙ্গে গুড়িয়ে যেতে সময় লাগল। হাতের মধ্যে সেভাবেই ভেঙ্গে গুড়িয়ে গেল। মুহূর্তেই ধারালো কাচগুলো বিঁধল আবিরের হাতে। লাল টকটকে রক্তে রক্তাক্ত ঠেকল হাতটা। টপাটপ রক্ত পড়ে রক্তিম হচ্ছে ফ্লোরটাও। তবুও যেন ব্যথা নেই। আবির শক্তপোক্ত স্বরেই জবাব দিল, ওকে ফাইন। হয় আজ তোকে বিয়ে করব, আর নয়তো মরব। দুটোর একটা। তুই জানিস ছুটি, তুই জানিস না আবিরের কতটা জেদ। ছুটি ভয় ভয় চোখে তাকিয়ে কেঁদে ফেলে। কতগুলো রক্ত পড়ছে, কতগুলো কাচ এখনো আবিরের হাতের মুঠোয়। ছুটি হাত বাড়ায়। টলমলে চাহনি ততক্ষণে কান্নায় রূপ নিয়েছে। কোনোরকমে বলে, আবির ভাই, হাত কেটে রক্ত পড়ছে, কষ্ট হচ্ছে তো আপনার, এদিকে দিন। আবির হাত এগোয় না, বরং তাচ্ছিল্য হেসে জবাব করে, পড়ুক, তোকে ভাবতে হবে না। আবিরের হাত থেকে তখনও টপাটপ রক্ত গড়াচ্ছে। গ্রামের মানুষের মাঝেও ততক্ষণে জানা হয়ে গেছে এই বাড়ির কাহিনী। কিছু মানুষ আবার উৎসাহ নিয়ে রুমে এসে ভিড়ও করেছে কাহিনী দেখার জন্য। ছুটি সেসবের তোয়াক্কা করল না, বরং বোকা ছুটি প্রিয় পুরুষের এহেন আঘাত সহ্য না করতে পেরেই ছটফট করল। চোখ গড়িয়ে পড়ল নোনা পানি। মেয়েটার ফর্সা মুখ ততক্ষণে রক্তাভ হয়ে উঠল। আহাজারির স্বরে এগিয়ে এসে আবিরের হাত ধরার প্রচেষ্টায় বলে উঠল, এসব পাগলামি আপনাকে মানাচ্ছে না আবির ভাই। এসব করে লাভ হবে কিছু? প্লিজ বুঝুন একটু। আবির হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে নেয়। কঠিন স্বরে শুধায়, বললাম না তোকে না ভাবতে? কথা কানে যায়নি। ছুটি টলমল চোখে চেয়ে থাকে। নরম গলায় বলে,
ব্যান্ডেজ করা উচিত হাতটা। আবারও কঠিন স্বর আবিরের। সেটা আমি বুঝব। ছুটির এই পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে জিভ ভিজিয়ে সহজ করে উত্তর করে, আবির ভাই, অযথাই জেদ করছেন। আবির তিরিক্ষি মেজাজে শুধালো, আমাকে ছোট বাচ্চা লাগছে। ছুটি মায়াময় চাহনিতে তাকায়। কি ভীষণ নরম গলায় ডাকে, আবির ভাই। অন্যদিন হলে হয়তো ডাকটা শুনে আবির খুশি হতো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাকটা আবিরের সহ্য হয় না। গা জ্বলে উঠে যেন এই ডাকটায়। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠে, ভুলাবি না আমায়। একদম ভুলাবি না। এত বছর যে বোকা বোকা চাহনি দিয়ে আমায় ভুলিয়ে এসেছিস তা মনে করছিস? আমি আর ভুলব না তোর মায়াময় চাহনিতে। এই পর্যায়ে এসে ছুটি তাচ্ছিল্যের হাসি হাসে। আবির ভাই কখনো তার মায়াময়ের চাহনি মনোযোগ দিয়ে দেখেছিল? কখনো পাত্তা দিয়েছিল কি? কখনো কি ছুটির চাহনিকে এইটুকু গুরুত্ব দিয়েছিল? আজ হঠাৎ চাহনি দিয়ে ভুলানোর প্রশ্ন কেন? ছুটি তাচ্ছিল্য হাসে। উত্তর করে, আমার চাহনিতে আপনি কোনোকালেই ভুলেননি আবির ভাই। কথাটা বলার প্রায় সঙ্গেই সঙ্গেই রুমের দরজায় দাঁড়ানো গ্রামের মানুষগুলোকে ঠেলে ঢুকল এক রাগে জেদে ফেটে পড়া পুরুষ। সাথে তার ভদ্র ভোলা ছেলে। পরনের জামাকাপড় থেকে বোঝা যাচ্ছে ছেলেটার সাথে দস্তাদস্তি হয়েছে। শার্টে কোথাও ধুলো, কোথাও কাদা। আবার চোখের চশমাটারও একটা গ্লাস ভাঙা। ছুটি তাকায়। ছেলেটা সেইয়ার সাথে তার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। ছেলের এহের পরিস্থিতি নিয়ে ভাবতে গিয়েই ছেলের বাবা তেড়ে এলেন। ছুটির বাবাকে সাক্ষী করে বলে উঠলেন তেরি গলায়, এসব কি তোফায়েল? মেয়ের যে ছেলে ঘটিত এত সমস্যা আগে তো বলনি। দেখে তো মনে হতো না তোমার মেয়ের তলে তলে এই মাঝখান দিয়ে আমার ভোলাবালা ছেলেকে বলির পাঠা বানালে। বিয়ে যখন দিবেই না তখন নিজের ছেলেকে দিয়ে আমার ছেলেটাকে গোয়াল ঘরে আটকে রাখার মানে কি শুনি? তোফায়েল সাহেব তাকালেন। ছেলেটার এহেন অবস্থা দেখে রেগে তাকালেন নিজের ছেলের দিকে। এই অবস্থা ছোটন করেছে। ছোটন? একে এত সমস্যা? তার উপর ছেলের এই কাণ্ডে রাগে দাঁত কিরমির করে তোফায়েল সাহেবের। পরমুহূর্তেই আবার রাগ হজম করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিতা মানুষটাকে শান্ত করার চেষ্টা চালিয়ে শান্ত স্বরে বললেন, তুমি ভুল ভাবছ মোতাহের। ছোটন এমন কিছু করবে না কখনো। ততক্ষণে আবির এগিয়ে এসেছে। ছেলেটাকে আগাগোড় পর্যবেক্ষণ করতে করতে ব্যঙ্গ স্বরে তোফায়েল সাহেবকে শুধাল, আঙ্কেল, এই নাকি আপনার মেয়ে জামাই? সরি, আপনার মেয়ের পছন্দ করা ছেলে। এই উন্নতমানের ছাগলটা। ছেলের বাবা এই পর্যায়ে তেতে উঠলেন। চিৎকার করে বললেন, তোফায়েল, তোমার মেয়ের প্রেমিক আছে এটুকুও না হয় মেনে নিচ্ছি। একে তো অপমানিত করেছ, তারপর আমার ছেলেকে অপমান করছে এই ছেলে। মেয়েকে বুঝি এসবেই উৎসাহিত করো। শাসনের দ্বারকাছে তো আছে বলে মনে হয় না তোমার ছেলে মেয়ে দুটো। আবির হাসে। ছেলেটার সামনে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আহ, আঙ্কেল রাখছেন কেন? আপনার ছেলেকে মোটেও অপমান করিনি আমি। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলের নাকটা বোঝে কেন? আমার নাকটা দেখুন। সুন্দর না? আপনার ছেলে তো আমার চাইতে একটু খাটো। এই ছুটি, তোর পছন্দের ছেলে এই এমন ড্যাবাড্যাব করে তাকিয়ে আছে কেন তোর মতো? তোফায়েল সাহেব বরাবর রাগছেন। না পারছেন রাগটা প্রকাশ করতে, না পারছেন হজম করতে। গ্রামের এতগুলা মানুষের সামনে নিজের পরিবারের এহেন অবনতি দেখে তোফায়েল সাহেবের ইচ্ছে হল রাগে সব শেষ করে দিতে। তবুও পারলেন না। শীতল অথচ ধমক স্বরে আবিরকে শুধাল, আবির। আবির এই শীতল ধমকের অর্থ না বুঝলেও ছুটি আর ছোটন বুঝে। ছোটন এগিয়েও গেল আবিরকে মানাতে। অথচ আবির পাত্তা দিল তো। বরং বেশ আয়েস করে বলে উঠে, ও আঙ্কেল, আপনিই বলুন। আপনার মেয়ে জামাই হিসেবে কে পারফেক্ট বলুন তো? আমি, নাকি এই ছাগলটা? ছেলের বাবা এবারেও রাগল। মুহূর্তেই হুঙ্কার ছেড়ে বলল, তোফায়েল, এই ছেলে কিন্তু আমার ছেলেকে বারবার ছাগল বলছে। তোফায়েল সাহেবের কপালের রগটা ফুলে উঠেছে ইতোমধ্যেই। নাক হয়ে উঠেছে লাল। আবির তাতেও পাত্তা না দিয়ে ব্যঙ্গ করে ছেলের বাবাকে বলে, তো আপনার ছেলের কি মুখ নেই আঙ্কেল? সে বলতে পারবে না এটা? আপনি কেন তার হয়ে কথা বলছেন বলুন তো? কথাটা বলেই আবার ছুটিকে উদ্দেশ্য করে শুধায়, ছুটি, তোর পছন্দের ছেলে আবার বোবা টোবা নয় তো? ছুটি এতক্ষণ বাবার রাগ পর্যবেক্ষণ করছিল। ভেতরে ভেতরে যে রাগে মানুষটা ফেটে পড়ছে তা আর বুঝতে বাকি নেই তার। ছেলের বাবা আবারও বলে,
এসব শিখিয়েছ না ছেলেমেয়ে দুটোকে? এসব তোমার শিক্ষা? আবির ফের তর্ক জুড়ে। আপনি কি শিক্ষা দিয়েছেন ছেলেকে? অন্যের পছন্দ করা মেয়েকে টুপ করে বিয়ে করে ফেলা। কথাটা বলেই ছেলেটার চুলে হাত চালিয়ে সেট করতে করতে বলে উঠে, এই যে ছাগল, এ কি? তোমায় শার্টে ময়লা বর লাগছে না তো? রিংটা কি করলে? এঙ্গেজমেন্টটা সারবে না? একই চশমার একটা গ্লাসও তো ভাঙ্গা। আমি পরে দেখি তো একটু কত পাওয়ারের চশমাট। এই পর্যায়ে তোফায়েল সাহেব আর সহ্য করতে পারলেন। চেঁচিয়ে আবিরকে বলে উঠলেন, তামাশা হচ্ছে এখানে। আবির, প্রথম থেকে বলছি আমরা এসব নিয়ে পরে কথা বলবো। বলছি কিনা? তারপরও আমাকে এভাবে সবার সামনে ছোট করছো কেন? আমি তো বলিনি ছুটিকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিব। কি বলেছি? আবির মানল না, বরং রেগে কাঁপতে থাকা তোফায়েল সাহেবের সামনেই বিরক্তস্বরে গলা উঁচিয়ে বলে উঠে, উহ, আস্তে কথা বলতে পারেন তো আঙ্কেল? এমন চিৎকার করে বলছেন কেন? তাছাড়া আমি কি ছোট বাচ্চা? আপনাকে, আপনার মেয়েকে কাউকেই আর বিশ্বাস করব না। হয় মেয়ে দিবেন, বিয়ে করব, নয়তো আপনাকেও দেখে নিব। কথাগুলো বলা শেষ হলো ঠিক তবে আবিরের গালে থাপ্পড় পড়তে দেরি হল না। মেয়েলি হাতের একটা দৃঢ় চর গালে পড়তেই আবির অবিশ্বাস্য চাহনিতে তাকায়। ছুটি তখন রাগে জেদে বলতে থাকে, সমস্যা কি আপনার? প্রলাপ বকছেন কেন এমন? দোষটা আমার। আব্বুকে অসম্মান করছেন কোনো সাহসে? আব্বুর সাথে গলা উঁচিয়ে কথা বলছেন? এত সাহস? আবির ভাই, এতক্ষণ যাবৎ অনেক ভালো ব্যবহার করেছি। আর নয়, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমি আপনাকে ভালোবাসি না। যেটুকু ছিল সেটুকু আবেগ। এখন বোধ হয়েছে যে আবেগ দিয়ে জীবন চলে না। আবির ফোঁসফোঁস করে রাগে বিড়বিড় স্বরে বলে, ছলনাময়ী। একটু আগে আমার হাত কাটা দেখে কি ছলনাইটা করলি, এখন আবার নিজের ফর্মে ফিরে এলি? ভালো লেগেছে না? এই ছেলেকে খুব ভালো লেগেছে। ফাইন, এখনই এই ছেলেকে বিয়ে করবি। স্বচ্ছ এতক্ষণ এদের কাহিনীতে কিছু বলা উচিত কিনা বুঝে উঠছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনব দেখছিল। কিন্তু এই পর্যায়ে মনে হলো তার বন্ধু আসলেই জেদ ধরে বিয়েটা দিয়ে দিতে পারে। হায় ঝামেলা! দ্রুত তড়িঘড়ি করে আবিরের কাছে এসে শুধায়, আবির, শান্ত হো। চল অন্য রুমে চল। আমরা কথা বলছি বিষয়টা নিয়ে। আবির রাগে ঝাড়া মেরে স্বচ্ছর হাত সরায়। বলে, কি বলবি? কিছু বলার নেই। ওর যখন ওই ছেলের সাথে এতই বিয়ের শখ, ওই ছেলের সাথেই বিয়ে হবে। এবং সেটা আজই। স্বচ্ছ আর ছোটন বহু কষ্টে আবিরকে মানানোর চেষ্টা চালায়। এখান থেকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে বলে, আচ্ছা আজই হবে, আমরা ব্যবস্থা করছি। তুই শান্ত হ। চল। একটা রুমে বসে আছেন তোফায়েল সাহেব এবং স্বচ্ছ। স্বচ্ছ তোফায়েল সাহেবের গম্ভীর মুখ দেখে বুঝে উঠল না কথাগুলো বলা উচিত কিনা। কিন্তু বলতে তো হবেই। অবশেষে গলা পরিষ্কার করে স্বচ্ছ শুধায়, আঙ্কেল, আবির যে ছুটিকে ভালোবাসে তা নিয়ে নিশ্চয় আপনি অনিশ্চিত নন এখন আর? যদি ভালো না বাসত ও খবর পেয়ে ছুটে আসতো না আঙ্কেল। বুঝুন ব্যাপারটা। তোফায়েল সাহেব এই পর্যায়ে ছোট শ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা সবাই আবিরকে পছন্দ করি। আবিরদের থেকে যখন প্রস্তাব এল তখনও আমরা সবাই রাজি ছিলাম। কিন্তু ছুটি রাজি নয়। আমার মেয়ে ওকে বিয়ে করতে চায় না। স্বচ্ছ আত্মবিশ্বাসের সঙ্গে শুধায়, আপনি বোধহয় জানেন না আপনার মেয়ে আবিরের জন্য কতটা পাগল, কতটা ভালোবাসে। জানতাম বিষয়টা। জানতাম ছুটি ওকে ভালোবাসে। তবে ছুটির বর্তমান কার্যকলাপ আমায় ভাবায় যে ও আর আবিরকে ভালোবাসে না। স্বচ্ছ এবার ভুল ভাঙ্গিয়ে বলে, ভুল আঙ্কেল। এটা একটা ভুল বুঝাবুঝি। ছুটি ভাবছে ওর অনুভূতিগুলোকে আবির ব্যবহার করেছে। বিষয়টা আসলে আমাদের বন্ধুদের একটা ফান ছিল। আমার বউয়ের পরিচয় জানার জন্যই সাদাফ এই প্রসঙ্গটা তুলেছিল। বলেছিল ছুটির অনুভূতিকে কাজে লাগিয়ে সুহার পরিচয়টা জেনে নিতে। কিন্তু সত্যি এটা যে তার অনেক আগে থেকেই আপনার মেয়ের প্রতি আবিরের অনুভূতি ছিল আঙ্কেল। আর ছুটি কষ্ট পাবে বলে আবির এই কৌশলে প্রথমেই না বলেছিল। বিশ্বাস করুন, কথাটা সত্যিই বলছি। তোফায়েল সাহেব ভ্রু কুঁচকালেন। শুরু থেকে সবটা ভাবেন। বলেন, তুমি বলতে চাইছো এই কারণে ছুটি আবিরকে বিয়ে করতে চাইছে না? স্বচ্ছ শুধায়, হ্যাঁ,
এই কারণেই ভুল বুঝে অভিমান করে আপনার মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে চাইছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার মেয়ে এখনও আবিরকে ভালোবাসে। তার প্রমাণ বোধহয় আপনি আজও পেয়েছেন যখন আবিরের হাত গড়িয়ে রক্ত পড়ছিল। তবুও আপনি যেহেতু ওর আব্বু হন, একটু ভাবুন, ভেবেচিন্তে সিদ্ধান্তটা জানান আমাদের। জোর করছি না। স্বচ্ছ ছুটির বাবাকে অনেকটা মানিয়েই রুম ছেড়ে বড় হয়। বন্ধুর কাছে গিয়ে মুখ গোল করে শ্বাস ছাড়ে। আবিরের কাঁধে চাপট মেরে বলে উঠে, শালা থাকতেই এতকাল শান্ত ভদ্র হয়ে, হুট করেই এখানে এসে দেখি তার ছিঁড়া উন্মাদ হয়ে গেছিস। তোকে সামলাতেই তো আমার আর ছোটনের অবস্থা কাহিল। আবির রেগে তাকায়। স্বচ্ছর হাতের ফোনে ভিডিও কলে আছে সাদাফো। দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোকে বলেছি সামলাতে। স্বচ্ছ চাপা হাসে। এখন আর চিন্তা নেই। ছুটির আর আবিরের বিয়েটা যে হবেই তা নিয়ে ৮০% নিশ্চিত সে। তাই আরাম আয়েশো করে বসে। আবিরের গালে হাত বুলিয়ে হেসে বলে, বেচারা, চর কেমন লাগল? আবির কপাল কুঁচকে বলে, তোর সুহাসিনীর হাতেও তুই মার খেয়েছিলি। ভুলে গিয়েছি ভাবছিস? স্বচ্ছ ছোটনকে বলিয়ে ফার্স্ট এইড বক্স আনায়। হাতে নিয়ে এগিয়ে এসে শুধায়, ছাগল, আমি এমন পাগলামো করে রক্ত ঝরাইনি হাতের। তুই এখনো কন্টিনিউসলি হাত থেকে রক্ত ঝরাচ্ছিস। আবির তাচ্ছিল্য নিয়ে বলে এবারে। তবুও ভালো। হৃদয়ের কষ্ট কিছুটা হলেও রক্তের মাধ্যমে ব্যর্থ হয়ে যাচ্ছে। স্বচ্ছ পাশে বসে মুখ ভেঙ্গিয়ে বলে, ভণ্ড, হাত দে, ব্যান্ডেজ করে দেই। আবির দিল না, বরং ছোট বাচ্চার ন্যায় জেদ ধরে বলল, করব না। ওই ছুটির বাচ্চাকে যতক্ষণ নিজের করতে পারছি হাত ব্যান্ডেজ করব না। স্বচ্ছ দাঁতে দাঁত চাপে আবিরের হাতটা জোর করে এগিয়ে নিয়ে কাজ আছে কিনা দেখতে থাকে। বলে, নাটক কম কর শালা। মেরে এমনে মুখ ভেঙ্গে দিব। বিয়ে যে করবি সাইনটা করবি কিভাবে? এই রক্তে ভেজা হাত দিয়ে। ব্যান্ডেজ থাকলে তবুও একটু কষ্ট করে হলেও সাইনটা করতে পারবি। গাড়িতে ছোটন, স্বচ্ছ, ছুটি আর আবির। দেখে মনে হচ্ছে না এই গাড়িতে নববিবাহিতা এক দম্পতিও আছে। কারো চোখে মুখে সে উচ্ছ্বাসটা ফুটেই উঠল না। বরং যে দম্পতির বর এবং বউ দুইজনেরই মুখে চোখে তখন বিপরীত অনুভূতি। স্বচ্ছ তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ছুটির বাবার সিদ্ধান্তেই সন্ধ্যার আগে আগেই ছুটি আর আবিরের বিয়েটা সম্পন্ন হল। আবির তখনও তেয়ারা হয়েই থাকল, যেন সে নামমাত্র বিয়েটা করছে। মুখ চোখ টানটান করে জেদ ধরে বসে আছে। এমনকি ছুটির সাথে এই নিয়ে একটা শব্দ অবধি বলেনি সে। যেন ছুটির প্রতি তার কতকালের ক্ষোভ, কতকালের শত্রুতা। এমনভাবেই থাকল আবির। অপরদিকে ছুটি নিশ্চুপ হয়ে থম মেরে আছে। বাবার কথায় বিয়েটা করেছে সে, নাও করতে পারেনি। গ্রামের সবাই তখন আবিরের বিষয়ে জেনে গিয়েছিল। বিয়েটা না হলে হয়তো আরও রটনা রটত। ছুটি তাচ্ছিল্য নিয়ে তাকায় আবিরের দিকে। মনে মনে শুধায়, এই নাটকের প্রয়োজন ছিল কি আবির ভাই? ভালোবাসলেন একজনকে, বিয়ে করার জন্য নাটক দেখালেন অন্যজনের জন্য। হাস্যকর ঠেকল না বিষয়টা? আবির আর ছুটিকে নিয়ে যখন আবিরদের বাসায় আসা হলো তখন রাত। আবিরদের বাসার সকলের মুখেই তখন উপচে পড়া আনন্দের রেশ। অথচ যে দুইজন ছেলে মেয়ের বিয়ের কারণে তারা এত আনন্দিত সে দুইজনের মুখেই হাসির রেশ অবধি নেই। তবুও সবাই খুশি। কারণ সবারই ধারণা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবেন। এর মধ্যে স্বচ্ছ, ছোটন, ফিহা এরাও বসে থাকল না ভদ্র বাচ্চার মতো। এতরাতে বাসায় এসেও হুট করে কোথায় থেকে তাড়াহুড়ো করে ফুল নিয়ে আসল। যতটুকু সম্ভব আবিরের ঘরটা সাজিয়ে আরাম করে বসল তিনজনে। স্বচ্ছ অবশ্য উঠে গিয়ে আবিরের পাশে বসল। দাঁত কেলিয়ে আবিরকে বলে উঠে, বাসর ঘর সাজানো ডান বন্ধু। যদিও আমার এখনো বাসরটা কপালে জুটেনি, তবে তোর জন্য শুভকামনা। আবির ততক্ষণে খেপা বাঘের মতো চাইল যেন। হাতে চিনচিনে ব্যথা তার। চোয়াল শক্ত হয়ে আছে। স্বচ্ছকে মেরে আধমরা করে রাখবে যেন এমন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠে, তোর কি মনে হচ্ছে আমি বাসর করার মুডে আছি? বেয়াদব। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে তাকায়। আবিরের পিঠে চাপড় মেরে বাঁকা স্বরে শুধায়, মনে তো হচ্ছে না তুই বউ কাছে পাওয়ার ধান্ধায় নেই। বরং এটাই মনে হচ্ছে যে কাছে পেলেই মেয়েটাকে চেপে ধরবি নিরীহ অবলা প্রাণীর মতো। আবির ফোঁসোফাস শ্বাস টানে। বড্ড বিরক্ত এমনভাবে বলে উঠে, হুড়োর, ওই মেয়ের সাথে আমার কথাই নেই। ও কি ভেবেছে আমি ওর সাথে নিজে থেকে কথা বলবো?
জীবনেও বলবো না। ওর অন্য ছেলেকে বিয়ে করার সব জেগেছে, যেহেতু থাকুক ও অন্য ছেলে নিয়ে। তো এত হম্বিতম্বি করে বিয়ে করলি কেন শালা? ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিলই তো হতো তাহলে। আবির এবারেও রেগে তাকালো। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠে, ওর ভাগ্য ভালো ওই ছেলেকে আমি মেরে ফেলিনি। স্বচ্ছ বিদ্রুপ স্বরে সুধায় এবারে। কোথাকার কোনো বীরযোদ্ধা এলেন? ওই ছেলেকে মারতি তুই? আজীবনের ভদ্র ছেলে যে সে আবির। আবির বিরক্ত গলায় বলে উঠল, মাথা খারাপ করছিস? বলেছি তোদের ঘর সাজাতে। সাজালি কেন? স্বচ্ছ ব্যঙ্গ স্বরে ফের বলল, তুই বলবি আর আমরা সাজাবো এমন মনে হয় নাকি? স্বচ্ছ আবিরদের বাড়িতে আবিরকে বাসর ঘরে ঢুকানো পর্যন্ত ছিল। শেষমেশ ওদের বাড়ির লোকেদের জোরজবরদস্তি স্বরূপ খেয়েও নিল। অবশেষে ওখান থেকে যখন বাসায় এল তখন রাত 1টা। স্বচ্ছ উসখুস করে। অবশেষে পুরোটা দিন কাটিয়ে বউকে জড়িয়ে ধরতে পারবে। অবশ্য সে যাওয়ার সময় সুহাকে বলে যায়নি। কারণটাও বলে যায়নি। সারাদিনের ব্যস্ততায় সুহার সাথে ফোনেও কথা বলা হয়ে ওঠেনি তার। তবে একটা চিরকুট লিখে গিয়েছিল পাশ দিয়ে। সুহা কি তা দেখেছে? যদি না দেখে? এসব ভাবতে ভাবতেই সুহা দরজা খুলল। স্বচ্ছ আগাগোড়া দেখে নিয়ে টানটান স্বরে উত্তর করল, রাত কটা বাজে স্বচ্ছ? স্বচ্ছ বেখেয়ালি ভাবে উত্তর দিল, হু, কটা বাজে? খেয়াল করিনি তো। এই পর্যায়ে এসে সুহার কান্না পেল। রাগে চোখ লাল হয়ে উঠল মেয়েটার। দুদিন আগে ও এই ছেলে অসুস্থ ছিল। এই তো কয়েকটা সপ্তাহ আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটালো। সুহার বুঝি চিন্তা হয় না? হারানোর ভয় হয় না? স্বচ্ছের কি উচিত ছিল না এবার একটু দায়িত্ববান হওয়া? উচিত ছিল তাকে একটু জানানো কোথায় যাচ্ছে, কখন ফিরবে। সুহা দীর্ঘশ্বাস ফেলে শুধায়, আপনি আসলেই ছন্নছাড়া স্বচ্ছ? সবসময়ই ছন্নছাড়া। স্বচ্ছ বোকা বোকা হাসে। পায়ের জুতো খুলতে খুলতে শুধায়, বুঝিনি। সুহা নীরবে তাকিয়ে থাকে। শান্ত ভঙ্গিতে উত্তর করে, বুঝতে হবে না। খেয়েছেন? খাবার বাড়ছি, আসুন। আমি তো। কথাটা স্বচ্ছ সম্পূর্ণ করার আগেই সুহা বুঝে নিল উত্তরটা কি হতে পারে। এই পর্যায়ে যেন কান্নাটা আরো দলা পাকিয়ে আসল। ভ্রু উঁচিয়ে স্মিত হেসে বলল, কি খেয়ে এসেছেন নাকি? স্বচ্ছের কেন জানি না এবারে বোধবুদ্ধি ফিরে এলো। সুহার মুখের দিকে তাকিয়েই হুট করে মনে হলো এই মেয়ের চোখ জোড়ায় হাজার দুঃখ। স্বচ্ছ এগোয়। সুহার মুখ আগলে নিয়ে সর্বপ্রথম চুমু বসায় সুহার কপালে। উত্তরে বলে, আমার জন্য খাওনি সুহাসিনী? আসলে আবি। এবারও পুরো বাক্যটা সম্পূর্ণ করার আগেই দৃঢ় গলায় উত্তর এলো, খেয়েছি। মিথ্যে বলো কেন সুহাসিনী? সুহা হাসে। বলে, যখন আপনি ছিলেন তখন কি আমি খেতাম না? নাকি না খেয়ে এত বছর কাটিয়ে এসেছি আমি? স্বচ্ছ মুখ গোল করে শ্বাস ছাড়ে। সুহার দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, মনে হচ্ছে রেগে আছো। মিস টিস করলে বুঝি আমায়? সুহা হেসে শুধায়, মিস করার প্রয়োজন বোধ করিনি। সত্যি বলছেন? সুহা এই পর্যায়ে সরে দাঁড়ায়। রুমের দিকে পা বাড়িয়ে যেতে যেতে বলে উঠে, মিথ্যে বলে লাভ, বলো। স্বচ্ছ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আবারও তার বউ রেগে গিয়েছে। আবারও আগের ফর্মে। কিভাবে রাগ ভাঙ্গাবে? এত সব ভাবনা যখন মাথার ভেতর তখনই এসে দাঁড়ালেন শাহরিয়ার সাহেব। গম্ভীর স্বরে শুধালেন, এত রাত অবধি কোথায় ছিলে? কোনো রাজকার্যটা উদ্ধার করলে সারাদিনে? স্বচ্ছ মুহূর্তেই উত্তর করে, আবিরের বিয়ে দিয়ে এলাম। শাহরিয়ার সাহেব ব্যঙ্গ স্বরে বললেন, নিজের বিয়েটাই তো এখনো পাকাপোক্ত করলে না, আবার অন্য জনের বিয়ে নিয়ে নাচ করছ। স্বচ্ছ কটমট করে তাকায়। শুধায়, অপমান করছো আব্বু? উনি দ্বিগুণ রাগ দেখিয়ে বলেন, তোমার উচিত ছিল না কোথায় যাচ্ছ বলা যাওয়া। ওভাবে ভোর ভোর চলে গিয়েছ, তাও কাউকে না জানিয়ে। চিন্তা হয় না কারুর? তোমরা কেউ তো জানতেও চাওনি। জানতে চাইলে তো অবশ্যই বলতাম আব্বু। তোমাকে আমরা যেতে দেখিনি, স্বচ্ছ যে জিজ্ঞেস করব। দুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছ, বেঁচে এসেছ মৃত্যুর সাথে লড়াই করে। চিন্তা হওয়াটা স্বাভাবিক ছিল না আমাদের? স্বচ্ছ এবারে কৌতূহলী হয়ে তাকায়। হেসে কৈয়াতহলি স্বরে বলে উঠে, তোমাদের একমাত্র বৌমা চিন্তা করেছে কি আব্বু? কি মনে হচ্ছে? বুঝে উঠছি না ঠিক।
উনি এবারে থাপ্পড় বসালেন ছেলের গালে। দাঁতে দাঁত চিবিয়ে যেতে যেতে বললেন, গুড় দাও। তোমার আসলেই সংসার করা উচিত না। স্বচ্ছ গালে হাত দিয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকল। এভাবে মারাটা কি প্রয়োজন ছিল? কান ঝাঝা করছে তার। স্বচ্ছ মুখ বাঁকিয়ে নিজের ঘরে এলো। সুহাকে ঘুমিয়ে থাকার ভান করতে দেখে ছোট শ্বাস ফেলে কাছে গিয়ে ডাকে, সুহাসিনী, খাবার খাবো, খাবার বেড়ে দাও। সুহা ওভাবেই উত্তর করে, খেয়ে এসেছেন আপনি, মিথ্যে নাটক করবেন না। ঘুমুলাম। স্বচ্ছ কথা বাড়াল না। কোনোমতে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে এসে পা পেলে রান্নাঘরে গেল। কাঁচা হাতে থালায় খাবার বেড়ে নিয়ে ঘরে এলো। শুনিয়ে শুনিয়ে বলল, খাবারও বেড়ে নিতে পারি না, সুহাসিনী। দেখো তো হলো কিনা। সুহা চোখ মেলে তাকায়। খাবার বাড়ার নকশা দেখে ভ্রু কুঁচকে বলে উঠে, মা বাবার আদরের ছন্নছাড়া ছেলে ছিলেন বলে কথা। স্বচ্ছ ফোঁস করে শ্বাস টানে। ভাতের গ্রাস সুহার দিকে এগিয়ে দিয়েই নতমুখী হয়ে বলে, আমার কিন্তু দোষ নেই সুহাসিনী। তুমি কি একটা চিরকুট পেয়েছ? রেখে গিয়েছিলাম আমি পানির গ্লাস নিচে। কথাটা বলেই স্বচ্ছ আঙ্গুল উঁচিয়ে দেখাতেই সুহা সেদিকে তাকায়। চিরকুটই তো, স্বচ্ছ কি এটা এখন রাখল? হয়তো না। সুহা এগিয়ে নিল। গুটি গুটি অক্ষরে লেখা, সুহাসিনী। তোমায় ঘুমন্ত দেখে চুমু দেওয়ার ইচ্ছেটা সামলানো গেল না। বড্ড আদুরে যে তুমি। এই আদুরে বউকে রেখে যাওয়াটা কষ্টকর। তবুও যেতে হচ্ছে। শত হোক তোমার বান্ধবী তো তোমারই মতো হবে, তাই না? আমার বন্ধুটিকে আজীবন দেবদাস হয়ে কাটানোর প্ল্যান বানিয়েছে। আমি কি তা হতে দিতে পারি? তাই যাচ্ছি। নয়তো বউ ছেড়ে আমি এক পাও নড়তাম না। বিশ্বাস করো। সুহার কেন জানি না শেষের পড়াটুকু পড়ে হাসি পেল। কিন্তু হাসল না। গম্ভীর মুখ করে স্বচ্ছর বাড়িয়ে দেওয়া খাবারটুকু মুখে নিল শুধু। স্বচ্ছ নিজেও মুখে খাবার নিল। বলল, আমাদের বিয়ের কত বছর হলো সুহাসিনী? সুহা মুহূর্তেই প্রশ্ন ছুড়ে। হুট করে এই প্রশ্ন। স্বচ্ছ মুখটা ফাটা বেলুনের ন্যায় করে বলে, কারণ এত বছরেও আমার বাসর করা হলো না। তখন মধ্যরাত। ছুটি বহুক্ষণ ধরেই আবিরের দিকে সূক্ষ্ম নজর ফেলে চেয়ে আছে। কি সুন্দর ফুলগুলো একপাশ করে টানটান হয়ে কপালে হাত রেখে শুয়ে আছে ছেলেটা। যেন সে ছাড়া এই ঘরে আর দ্বিতীয় কোনো জীব অবস্থিত নেই। ছুটি বেশ কিছুটা সময় সেভাবে চেয়ে থাকে। বড্ড ঘুম পাচ্ছে তার। মাথাটা যন্ত্রণা হচ্ছে যে বড্ড। শরীর চাপিয়ে কেবল ক্লান্তি। ছুটি আচমকায় ফোঁস ফোঁস শ্বাস টানল। তার অকারণেই কান্না পাচ্ছে। কেন পাচ্ছে বোধহয় সে নিজেও জানে না। চোখ টলমল করছে। এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তার নিজেকে একটা খেলার পুতুল পুতুল লাগছে কেবল। সামনের পুরুষটির প্রতি চাপা ক্ষোভ কাজ করছে। কান্নায় টলমল করছে চোখ। হয়তো যে কোনো সময়ই কেঁদে ফেলবে। তাই তো দ্রুত পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। নীরবে চোখের পানি ফেলে বহুটা ক্ষণ। কাঁদতে কাঁদতে ফুফিয়ে উঠতেই আচমকা টের পেল তাকে কেউ কোলে তুলে নিচ্ছে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে যখন ভয় চোখ কুঁচকে নিবে তখনই বোধ হলো এটা আবির। কোলে তুলে এনে বিছানায় রেখেই নিজেও শুয়ে পড়ল অন্য পাশে। একদম অনাকাঙ্ক্ষিতভাবেই মুখ ঘেঁষে রাখল ছুটির ঘাড়ে। দুই হাতে জড়িয়ে নিয়ে সেভাবেই চোখে বুঝে নিয়ে শাসিয়ে বলে উঠে, আচ্ছা, এভাবে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কি বুঝাতে চাইছিস? আমি কি তোকে মেরেছি? নাকি অত্যাচার করেছি? চুপচাপ ঘুমা বলছি, বেয়াদব কোথাকার। ছুটি তখন যান্ত্রিক রোবটের মতো তাকিয়ে থাকল অন্যদিকে। কি হচ্ছে এসব? আবির ভাই তাকে জড়িয়ে ধরেছে। ঘাড়ে মুখ ঘেঁষছে। অথচ তার কোনো অনুভূতি হচ্ছে না। চলবে ইনশাআল্লাহ।